আমাদের চ্যানেলে নতুন নতুন পর্ব গল্প পড়তে ও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তুই কি ভেবেছিস আমি তোকে ভালোবাসি? আরে বোকা, তোর মাথায় কি বুদ্ধি বলতে কিছু নেই? যে তোর বা তোদের মতো নিচু গরিব ঘরের ছেলেদের সাথে আমরা শুধু সামান্য একটু হেসে কথা বলতে পারি, কিন্তু ভালোবাসতে পারি না। তাহলে এতদিন কি ছিল এসব? আমি তো কোনোদিন তোমাকে বলতে যাই নাই যে আমি তোমাকে ভালোবাসি, বরং তুমি তো আমার পিছনে পিছনে ঘুরতে আর বলতে তুমি নাকি আমাকে ভালোবাসো। আরে বোকা, তুই ছিলি আমাদের কলেজের টপার, আর তোর কারণে আমি কলেজের টপ হতে পারছিলাম না। তাই তোর সাথে এতদিন ভালোবাসার অভিনয় করেছি, যাতে আমার ভালোবাসার পাগল হয়ে তুই লেখাপড়া আমার থেকে পিছিয়ে পড়িস। আর এখন দেখ তুই কতটা পিছিয়ে পড়েছিস। তুই আমার থেকে এতটাই পিছিয়ে পড়েছিস যে কোনোভাবেই আর আগের অবস্থায় ফিরে আসতে পারবি না। আর এদিকে কলেজের সবাই আমার দিকে তাকিয়ে হাসছে আর একে অন্যকে বলতেছে, দেখছিস কাক ময়ূর হতে চেয়েছিল, কিন্তু কাক এটা হয়তো জানতো না যে কাক যতই না ময়ূরের পেখম পাড়ুক, কাক কাকই থাকে, কাক কখনো ময়ূর হতে পারে না। আমি ওদের কথা শুনে যতটা না কষ্ট পেয়েছি, তার থেকেও বেশি কষ্ট এটা ভেবে পেলাম যে জীবনে এত বড় একটা ভুল করলাম। শেষ পর্যন্ত আমি কিনা একটা ভুল মানুষকে ভালোবাসলাম, যে কিনা এতদিন শুধু আমার ক্ষতি চেয়ে এসছে, তাকে ভালোবেসছি। ছি, এসব ভাবতেই বুকটা যেন আমার কষ্টে শেষ হয়ে যাচ্ছে। তাই আর কলেজে না থেকে বাড়িতে চলে আসলাম, ওখান থেকে আর অপমানিত হতে পারছি না। ও, আপনাদের তো আমার পরিচয়টাই দেওয়া হলো নাই। আমি হলাম কাব্য আহমেদ নীল, মধ্যবিত্ত পরিবারের বাবা মায়ের একমাত্র ছেলে। কলেজে পড়াশোনায় ভালো ছিলাম বলেই অনেকে আমার সাথে সম্পর্কে জড়াতে চেয়েছিল, কিন্তু আমি সবাইকে না করে দিয়েছিলাম। কিন্তু কেন জানি না স্বর্ণার সাথে এমন হলো। হ্যাঁ, স্বর্ণা হলো আমাদের কলেজের সবচেয়ে ধনী পরিবারের একমাত্র মেয়ে, আর সেই সাথে কলেজের টপার গার্ল। তবে আমার থেকে পিছিয়ে ছিল, কিন্তু এটা নিয়ে ওর মধ্যে কোনোদিন আমার জন্য হিংসা বা অহংকার ছিল না, বরং আমাদের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব ছিল। ওর সাথে আমি আমার সব ব্যক্তিগত কথা শেয়ার করতাম আর ওর সাথেই বেশি সময় থাকতাম, আর এতেই আমি ওর প্রতি একটু দুর্বল হয়ে পড়ি। তবে আমি যে স্বর্ণাকে ভালোবাসি তা ওকে কখনো বলে ওঠার সাহস হয়েই পাই নাই। যখনই ওকে মনের কথা বলতে যাব ভাবলাম, তখনই বারবার মনে হতো যদি ভালোবাসার কথা বলতে গিয়ে ওর সাথে বন্ধুত্বটাই হারাই। আমি স্বর্ণার জন্য এতটাই পাগল ছিলাম যে ওর কথা ভাবতে ভাবতে কিভাবে যে লেখাপড়ায় পিছিয়ে পড়ি বুঝতেই পারি নাই। অনেকদিন আগের কথা, একদিন আমাকে হঠাৎ করে কলেজ শেষে কলেজের পিছনের পুকুর পাড়ে কাছে থাকতে বলে, কিন্তু কি জন্য তা জানি না। আমি স্বর্ণার কথা মতো কলেজ শেষ করে যখন ওখানে ওর জন্য ওয়েট করছিলাম, তখনই কে যেন পিছন থেকে হঠাৎ করে আমাকে জড়িয়ে ধরে, আর এতে আমি অনেকটা ভয় পেয়ে যাই আর ভীত গলায় বলতে লাগলাম, আরে কে আপনি? আমাকে পিছন থেকে জড়িয়ে ধরছেন কেন? আমি আমার ভালোবাসাকে জড়িয়ে ধরেছি, তাতে তোর কি? হ্যাঁ, মেয়েটার গলার আওয়াজ শুনে আমি যেন স্তব্ধ হয়ে গেলাম, কারণ এটা যে ছিল স্বর্ণার কণ্ঠস্বর। আমি মনে মনে খুশি হলাম, তবে হঠাৎ মনে হলো স্বর্ণা বুঝি আমার সাথে মজা করছে। আমি নিজেকে কিছুটা সামনে নিয়ে স্বর্ণাকে বলতে লাগলাম, ওই ফাজিল বান্ধবী, তোর ফাজিলামি বন্ধ কর। এটা বল, কি জন্য আমাকে এখানে ডেকেছিস? ওই কে ফাজিল? হ্যাঁ, আর আমি কি ফাজলামি করেছি? হ্যাঁ, ফাজলামি না তো কি? হ্যাঁ, কলেজের সব ছেলের ক্রাশ আমার মতো একটা গরিব ছেলেকে ভালোবাসবে, তা ফাজলামি ছাড়া আর কি বা হবে? দেখ কাব্য, আমি কোনো ফাজলামি করছি না, আমি কিন্তু সিরিয়াস। আর তুই গরিব বলে কি আমি তোকে কখনো খোটা দিয়েছি? দেই নাই, বরং তোকে ভালোবেসে ফেলেছি। আর আমি এটাও জানি যে তুইও আমাকে ভালোবাসিস। আমি হঠাৎ স্বর্ণের কথায় চমকে উঠে বলি, কি বলিস তুই এসব? আমি কেন তোকে ভালোবাসতে যাব? আমি তো তোকে শুধু... থাক থাক, আর মিথ্যে বলে লাভ নেই। থাক, আমি সব জানি তুই আমাকে ভালোবাসিস। আর হয়তো এটা ভাবছিস এসব আমি কি করে জানলাম। তাহলে শোন, তুই একদিন আমাকে বলেছিলি যে তুই তোর সব মনের অব্যক্ত কথা তুই তোর এই ডায়েরিতে লিখিস। আর আমি সেখান থেকেই সব জানতে পেরেছি, তাই তোর না বলার কোনো মানেই দেখছি না। আর একটা কথা মনে রাখিস, ভালোবাসা কখনো টাকা পয়সা, ধনী গরিব থেকে আসে না। এটা আসে মানুষের সুন্দর একটা মন থেকে, আর সেই মন থেকেই আমি তোকে ভালোবাসি।
বলেই আবার আমাকে জড়িয়ে ধরে। আমি কি আর বলবো ভেবে পাচ্ছি না। একে তো আমি ওকে ভালোবাসি, আর এতদিন ওকে হারানোর ভয় ছিল, কিন্তু ও যখন আমাকে ভালোবাসে তখন কি লাভ ওকে ফিরিয়ে দিয়ে। তাই আমিও ওকে ভালোবাসি, আর এভাবেই শুরু হয় আমাদের ভালোবাসার রঙিন দিন। ওর সাথে সম্পর্কে জড়ানোর পর থেকে আমি সবকিছুতেই পিছিয়ে পড়ি, আর এতটাই পিছিয়ে পড়ি যে সেখান থেকে পূর্বের অবস্থায় ফিরে যেতে অনেক সময়ের প্রয়োজন। কিন্তু হাতে বেশি সময় নেই, তবুও অনেক কষ্টে নিজেকে কিছুটা গুছিয়ে নেই। যাই হোক, দেখতে দেখতে আমাদের এইচএসসির ফাইনাল পরীক্ষা চলে আসে। অনেক কষ্টে আমি সবগুলো পরীক্ষা দেই, আর যেদিন পরীক্ষার রেজাল্ট দেয় সেদিন আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল, কারণ আমি একমাত্র সবার থেকে একটু বেশি খারাপ রেজাল্ট করছি। তাই আজ আমাকে সবাই অপমান করছে। আজ কেউ পাশে দাঁড়িয়ে আমাকে একটা কথা বলে সান্ত্বনা দিচ্ছে না যে একটা রেজাল্ট খারাপ হয়েছে তো কি হয়েছে, সামনের বার ভালো করবি। মনে মনে কষ্ট নিয়ে যখন আমি স্বর্ণের কাছে যাই, তখন সে আমাকে কতটা ভালোবাসে, কতটা পাশে আছে তার প্রমাণ কি দিল তা তো দেখতেই পেলেন। যাই হোক, মন একরাশ কষ্ট নিয়ে যখন বাড়ির দিকে যাচ্ছিলাম, তখন একটা কথাই বারবার মনে হচ্ছিল, কোন মুখে নিয়ে বাবার মার সামনে যাব। তবুও বাড়িতে যাচ্ছি, কারণ নিজের কারণে যে ভুলটা করেছি তার ফল তো ভোগ করতেই হবে। এসব ভাবতে ভাবতে কখন যে বাড়ির কাছে চলে এসেছি বুঝতে পারি নাই। যখনই বাড়িতে ঢুকবো তখন দেখলাম বাড়ির উঠানে আগুন জ্বলছে, কিন্তু এটা বুঝতে পারছি না কে এখানে আগুন লাগিয়েছে। তারপর যখনই আমি বাড়ির ভিতরে ঢুকলাম, তখন যেন আমার মাথায় দ্বিতীয়বারের মতো আকাশ ভেঙে পড়ল, কারণ মা বাবা দুইজনে মিলে আমার সব বই খাতায় আগুন লাগিয়ে দিয়েছে, সেই সাথে আমার কাপড়ও বাইরে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। আমাকে ঢুকতে দেখার সাথে সাথেই আব্বু বলে উঠল, তুই এই বাড়িতে কেন এসেছিস? আমি বাড়িতে আসবো না তো কোথায় যাবো আব্বু? তুই কোথায় যাবি সেটা তুই ভালো করে জানিস। তবে আজকের পর থেকে তুই না এ বাড়িতে থাকবি, আর না আমাকে আব্বু বলে ডাকবি। আব্বু, তুমি কি বলছো? আমি কি... তোকে বলেছি না আমাকে যেন তুই আব্বু বলে না ডাকিস? আর এটাই জানতে চাস তো কেন আজ তোর সাথে এরকম? না থাক, আমি বুঝতে পেরেছি, কাউকে কিছু আর বলতে হবে না। আমি চলে যাচ্ছি। যদি আমার চলে যাওয়াতে তোমার ভালো থাকো তাহলে আমি চলে যাচ্ছি। তারপর বাড়ি থেকে বের হয়ে আসি। বাড়ি থেকে আসার সময় দেখি প্রতিবেশীরাও আজ আমাকে দেখে হাসাহাসি করছে, যে মানুষগুলোকেও একসময় আমাকে নিয়ে গর্ব করত, আজ আমি তাদের কাছে শুধু হাসি আর তাচ্ছিল্যের পাত্র। যাই বা হোক, মনের ভিতরে একরাশ কষ্ট নিয়ে যখন রাস্তা দিয়ে হাঁটতেছি, তখন মনে একটা কথাই বারবার মনে হচ্ছিল, এই ব্যর্থ জীবন রাখবো না, এই ব্যর্থ জীবন রাখার থেকে না রাখাই ভালো। হঠাৎ তখনই মনে পড়ল, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনো বিপদেই পিছপা হন নাই। ইসলামের দাওয়াত দিতে গিয়ে হাজারো কষ্টের সম্মুখীন হয়েছেন, কত কঠিন কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন। কখনো তো তিনি হতাশ হন নাই, বরং বারবার চেষ্টা করেছেন। আবার আমাদেরকেও হতাশ না হয়ে চেষ্টা করে যেতে বলছেন। হ্যাঁ, আমিও চেষ্টা করব, আর অন্যদেরকেও এটা দেখিয়ে দিব কাব্য পিছিয়ে পড়ার ছেলে নয়। আমি নিজেকে এমনভাবে তৈরি করব যাতে আজ যারা আমাকে অপমান করলো তারাই যেন একসময় নিজেদের কাজের জন্য অপমানিত বোধ করবে। আর তাই আমি নিজেকে নতুন রূপে তৈরি করার জন্য সবাইকে ছেড়ে আজ আমি চলে যাচ্ছি। যদি কখনো ফিরে আসি তাহলে নিজেকে প্রতিষ্ঠিত করেই ফিরব। তারপর আমি চলে আসি ঢাকায়। এখানে এসে অনেক কষ্টের পর একটা থাকার ব্যবস্থা করি। থাকার ব্যবস্থা করার পর মনের ভিতরে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, থাকার ব্যবস্থা তো হলো, কিন্তু টাকা কোথায় পাবো? আমার কাছে যা টাকা আছে তা দিয়ে বড়জোর 15 দিন চলবে। কিছু একটা করতে হবে যাতে নিজের স্বপ্নগুলো আবার শেষ থেকে শুরু করতে পারি। যাই হোক, ঢাকায় এসে অনেক কষ্টের পরেও একটা চাকরির ব্যবস্থা করতে পারলাম না। তখন নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল, ক্রমশ নিজের ইচ্ছাশক্তি হারিয়ে ফেলছিলাম। প্রতিটা মুহূর্তই শুধু এতটাই মনে হচ্ছিল, আমি নিজেকে কি আবার প্রতিষ্ঠিত করতে পারবো, নাকি আমার স্বপ্নগুলো বালির বাঁধের মতো ভেঙে যাবে। তবুও নিজেকে কিছুটা শান্ত রেখেছিলাম, আর আল্লাহর কাছে একটাই প্রার্থনা করতাম যাতে ভাগ্য কিছুটা সহায় হয়। তারপরে হঠাৎ করে একদিন বাড়ির মালিকের ছোট ছেলে আমাকে এসে বলে যায় আমাকে নাকি বাড়ির মালিক ডেকে পাঠিয়েছে। মনের মধ্যে একটা অজানা ভয় কাজ করছে, জানি না কাজ জোগাড় করতে পারছি না বলে আবার বাড়ি থেকে বের করে দিবে কিনা। এরকম হাজার চিন্তা মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল।
যখন আমি বাড়িওয়ালার বাড়িতে যেয়ে বাড়ির কলিং বেল বাজতেই বাড়িওয়ালার বউ দরজা খুলেই বলতে লাগলো, আন্টি বলল, ওহ বাবা তুমি, আসো ভিতরে আসো। তারপর আন্টির সাথে তাদের বাড়ির ভিতরে যাই। আমি দাঁড়িয়ে আছি দেখে আন্টি বলে, আরে বাবা দাঁড়িয়ে আসো কেন, চেয়ারে বসো। আমি বলি, না না আন্টি, এভাবেই ঠিক আছি। বলছিলাম কি আন্টি, আঙ্কেল কি বাড়িতে আছে? আন্টি বলে, না তোমার চাচা তো বাড়িতে নেই, তবে আমাকে বলে গেছেন যে। আমি একটু চিন্তিত হয়ে বললাম, কি বলে গেছে আন্টি? আন্টি বলে, সেরকম কিছু না, তবুও কেমন যেন একটু সংকোচ লাগছে। যাই হোক, বলছিলাম কি বাবা, তুমি তো বিজ্ঞানের ছাত্র আর এখন বসে আছো, যদি একটু কষ্ট করে আমার ছোট ছেলেকে পড়াতে তাহলে একটু ভালো হতো। আন্টির কথা শুনে আমার দেহে যেন প্রাণ ফিরে এলো। সেই সাথে খুশি হলাম, কারণ ওনার ছেলেকে পড়ালে আমার হাতেও কিছু টাকা আসবে। তখন আন্টি বলছিল, কি ভাবছো কি বাবা তুমি? তোমাকে কিছু ভাবতে হবে না, কখন থেকে পড়াতে আসবো তাই ভাবছিলাম আন্টি। আন্টি বলে, তোমার যখন সময় হবে তখন আসবে। আমি বলি, ঠিক আছে আন্টি, সন্ধ্যা 7টায় পড়াতে আসবো। তারপর আমি ওখান থেকে চলে আসি আর রাত্রে হালকা কিছু খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কাজের উদ্দেশ্যে বের হই। আজকেও অনেক কষ্টে যখন কাজ পেলাম না, তখন হতাশ হয়েই সন্ধ্যার সময় বাড়িতে ফিরে আসছিলাম। তখনই দেখি একটা লোক। তারপর আমি ওখান থেকে চলে আসি আর রাত্রে হালকা কিছু খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কাজের উদ্দেশ্যে বের হলাম, কিন্তু আজকেও যখন কোনো কাজ না পেয়ে হতাশ হয়েই সন্ধ্যার সময় বাড়ির দিকে আসছিলাম, তখনই দেখি একটা লোক রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে আছে। তাকে এই অবস্থা দেখে আমি অনেকটাই ভয় পেয়ে যাই। এর জন্য আমি দ্রুত ওখান থেকে চলে যেতে ধরলাম, কিন্তু হঠাৎ করেই কেন জানি না মনে একটা কথাই ভেসে উঠল, যদি লোকটা বেঁচে থাকে তাহলে তো লোকটা হাসপাতালে নিলে বাঁচতে পারে। কিন্তু আবার ভাবলাম, যদি পুলিশ কেস হয়, আর যদি পুলিশ আমাকে তার এই অবস্থার জন্য দায়ী করে, তবুও আমার মন আর বিবেক একটাই কথা শুধু বলছিল, মানুষের উপকার করাই মানুষের ধর্ম। এজন্য আমি আর 7-5 না ভেবেই একটা অটো ডেকে লোকটাকে নিয়ে হাসপাতালে চলে যাই। ওখানে নিয়ে যাওয়ার সাথে সাথেই দেখলাম ডাক্তার ওনাকে দ্রুত অপারেশন থিয়েটারে নিয়ে যায়। আর এতে আমি একটু অবাক হলাম, কেননা সাধারণত এরকম কোনো রক্তাক্ত লোককে যদি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাহলে তারা বলে আগে পুলিশের পারমিশন নিয়ে আসতে, আর কত কি। যাই হোক, ওনাকে ওটিতে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর দেখলাম মুহূর্তে হাসপাতালের চারপাশে পুলিশ ঘেরাও করে রেখেছে, যেন মনে হচ্ছে ভিতরে কোনো সন্ত্রাসী আছে আর তাকে যেন দৌড়তে আসছে। পুলিশের একজন অফিসার দেখলাম ডাক্তারের সাথে কি বিষয় নিয়ে যেন কথা বলছিলেন, আর ডাক্তারের হাতের ইশারা করে আমার দিকে কি যেন দেখিয়ে দিল। আর এতেই পুলিশ অফিসার তাকে আর কিছু না বলেই আমার দিকে ক্ষুধার্ত বাঘের মতো আসছে। আমি ওনার চোখ মুখ দেখে কেমন জানি ভয় লাগছে, বারবার মনে হচ্ছে এই বুঝি আমাকে বলে, বাবু মামা বাড়ি চলো। অফিসার আমার কাছে এসে বলতে লাগলো, এই ছেলে, তোমার নাম কি? স্যার আমি কাব্য আহমেদ। তা তুমি স্যারকে কিভাবে চেনো? স্যার আপনার কথা ঠিক বুঝলাম না, আমি আপনাদের কোনো স্যারকে তো চিনি না। ও সরি স্যার, বলতে আমি বুঝাতে চেয়েছিলাম যে প্রিন্সিপাল স্যার, মানে যাকে তুমি হসপিটালে নিয়ে এসেছো, তাকে কি তুমি কোনোভাবে চেনো? না স্যার, ওনাকে তো আমি চিনি না, আমি রাস্তায় ওনাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এখানে নিয়ে এসেছি। ও আচ্ছা, ঠিক আছে। স্যার আমি এখন যেতে পারি, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা, এখন যাওয়া যাবে না, আগে স্যারের জ্ঞান ফিরুক, তারপর তাকে জিজ্ঞাসাবাদ করার পর যেতে পারবে। কি ঝামেলায় পড়লাম রে বাবা, কখন যে লোকটার জ্ঞান ফেরে আর কখন যে বাড়ি যাব। কিছু বলবে? কই না স্যার। হায় আল্লাহ, কিছু একটা করো। আমি বারবার আল্লাহকে ডাকছিলাম, তখন একটা নার্স এসে বলতে শুরু করলো, আপনারা চাইলে এখন স্যারের সাথে দেখা করতে পারেন। নার্সের কথা শুনে আমি এতটাই খুশি হলাম যে মন চাচ্ছে এখন তার একটা পাপ্পি দেই। ঠিক আছে, আপনি যান, আমরা ভিতরে যাচ্ছি। তারপর আমরা ভিতরে যেতেই লোকটা পুলিশ অফিসারকে উদ্দেশ্য করে বলতে শুরু করলো, আরে বাবা ফারহাদ, তুমি এখানে? হ্যাঁ স্যার, আমি। আপনি এখন কেমন আছেন স্যার? আমি ভালো আছি, তুমি কেমন আছো? এই তো স্যার, মোটামুটি। তা স্যার, আপনার এই অবস্থা কিভাবে হলো? আমি ঠিক বলতে পারি না, আমার সাথে কি থেকে কি হয়ে গেল। সন্ধ্যায় একটু বাইরে হাঁটতে কি বের হলাম,
তখন কোথায় থেকে কিছু মুখোশ পরা ছেলে এসে আমাকে মেরে চলে যায়। যাই হোক, ওসব বাদ দাও। তা তোমার সাথে এই ছেলেটাকে, একে তো ঠিক চিনলাম না। স্যার, ও হলো কাব্য। এই আপনাকে রক্তাক্ত অবস্থায় রাস্তা থেকে এখানে নিয়ে এসেছে। আরে বাবা, তোমাকে যে কিভাবে ধন্যবাদ দিব সে ভাষা আমার কাছে নেই। সবাই যদি তোমার মতো ভাবতো তাহলে আজ আমারই অবস্থা হতো না, আর না পৃথিবীতে এত অশান্তি থাকতো না। স্যার, আমাকে এখন যেতে হবে। আর আপনি যদি কাউকে সন্দেহ করেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। ঠিক আছে বাবা, কিছু মনে করতে পারলে তোমাকে অবশ্যই জানাবো। ও তা বাবা, কাব্য তুমি কি করো? এই তো স্যার, বেকার বসে আছি আর কাজ খুঁজছি। কি বলো, বাবা এ বসে কাজ করছে মানে? এখন তো তোমাদের লেখাপড়া করে নিজেকে তৈরি করার সময়। আর তোমার কথাবার্তা শুনে তো মনে হয় তুমি লেখাপড়া করো বা লেখাপড়া জানো। আর লেখাপড়া স্যার, যে মানুষ নিজের পায়ে নিজে কুড়াল মারে সে করবে লেখাপড়া? তবে হ্যাঁ, লেখাপড়া অবশ্যই করব, কিন্তু তার জন্য নিজেকে তৈরি করতে হবে। তোমার কথা ঠিক বুঝলাম না। কিছু না স্যার, আমি এখন আসি। তা তুমি কতদূর পড়েছ? এই তো স্যার, ইন্টারে পরীক্ষা দিয়েছি। তা তোমার রেজাল্ট কি? বি স্যার। রেজাল্টের কথা বলতেই আমার মনটা আবার খারাপ হয়ে গেল, তবুও মাথা নিচু করে বললাম, ও তা তোমার এইচএসসি রেজাল্ট কি ছিল? গোল্ডেন এ প্লাস বিজ্ঞান থেকে। কি, গোল্ডেন পেয়েছিলে আর ইন্টারে এত খারাপ রেজাল্ট করলে কিভাবে? ওই যে স্যার বললাম না, নিজের পায়ে নিজেই কোড়াল মেরেছি, আর সেজন্য আজ আমি পরিবার থেকে আলাদা হয়েছি। যাই হোক স্যার, আমার কথা বাদ দিন, আমাকে এখন যেতে হবে, আর কালকে আবার কাজের খোঁজ বের করতে হবে। আসি স্যার। এটা বলে আমি যখনই রুম থেকে বের হতে যাব তখনই স্যার বলে উঠলেন, তা তুমি কি আর পড়তে চাও না? পড়তে তো চাই স্যার, কিন্তু পড়ব কিভাবে বলুন? সামান্য যে আমি কলেজে চয়েস দিব তার টাকাই আমার কাছে নেই, সেখানে কিভাবে অন্য কলেজে ভর্তি হব? যদি পড়তে চাও তাহলে তোমাকে আমি আমার কলেজে ভর্তি করাতে পারি। স্যার, করুণা করছেন নাকি আমি আপনার জীবন বাঁচিয়েছি বলে তার প্রতিদান হিসেবে আমাকে আপনি আপনার কলেজে ভর্তি করানোর কথা ভাবছেন? স্যার, যদি এটা ভেবে থাকেন তাহলে ভুল ভাবছেন। আমি কখনো অন্যের উপকার করে আর তার সাথে সেই উপকারের প্রতিদান নেই না। আর যদি করুণা করার কথা ভাবেন তাহলে তো আর কোনোদিনও আপনার সেই করুণার ভার নিতে পারবো না। আসি স্যার। আর আমার কথায় যদি মনে কোনো কষ্ট পেয়ে দেখেন তাহলে মাফ করবেন, দুঃখিত। তুমি ভুল ভাবছো বাবা। আমি তোমাকে করুণা বা তুমি আমাকে যে উপকার করেছো তার প্রতিদান দিতে চাচ্ছি না। আমি তোমার কথা শুনে বুঝতে পারছি তোমার মনের ভিতর খুব বড় একটা কষ্ট লুকিয়ে রয়েছে, যার কারণে হয়তো তুমি পরীক্ষায় খারাপ রেজাল্ট করেছো। আর হয়তো তুমি ভাবছো আমি আমার উপকারের প্রতিদান দেওয়ার জন্য তোমাকে আমি আমার কলেজে ভর্তি করাতে চাচ্ছি, কিন্তু তাও না। আমি তোমার ভিতর কিছু একটা করার ইচ্ছার যে প্রবণতা আছে তা দেখতে পাচ্ছি, বিধায় আমি ভাবলাম তোমাকে আমার কলেজে ভর্তি করাবো। এখন ভেবে দেখো, তুমি তোমার লক্ষ্যকে এগিয়ে যেতে চাও নাকি বাকি সব দুর্বলদের মতো পিছিয়ে পড়তে চাও? স্যারের এসব কোনো কথাই আমার মাথায় বা মনকে ছুঁতে পারলো না, কিন্তু একটাই শব্দ, দুর্বল। হঠাৎ এই শব্দটা কেমন যেন রাগ করে জেদ ধরিয়ে দিল। আমার কেন জানি চিৎকার করে বলতে ইচ্ছে করছে, আমি দুর্বল নই, দুর্বল নই। তখন মনের ভিতর একটা কথা উকি দিল, প্রত্যেক মানুষের তার ভুল শুধরানোর একটা সুযোগ পায়, আর আমি যখন একটা সুযোগ পেয়েছি তখন একটা হাতছাড়া করা আমার জন্য একটা বোকামি। কিন্তু আমি কি করুণা নিচ্ছি? কি হলো বাবা, এত কি ভাবছো? কিছু না স্যার, স্যারের কথাই আমার ভাবনা ছেদ ঘটলো। ভাবছিলাম আমি আপনার কলেজে ভর্তি হব, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমার শর্ত এটাই যে আমি আপনার কলেজে ভর্তি হব, তবে ভর্তির টাকা আমি আপনাকে দিয়ে দিব। ও এই কথা, আচ্ছা তোমার যা ইচ্ছা। আগামীকাল তুমি কলেজে যাবে আর আমি কলেজে তোমার কথা ফোন করে বলে দিব। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ স্যার। এখানে ধন্যবাদ দেওয়ার মতো আমি কিছুই করি নাই। আর তুমি তো বললে মানুষ হয়ে মানুষের উপকার করাই ধর্ম। তবুও স্যার, আপনি তো জানেন না আজ আমার মাথা থেকে কত বড় একটা চিন্তার বোঝা নেমে গেল। যাই হোক স্যার, আমি এখন আসি।
ঠিক আছে, সাবধানে যাও। ছেলেটার সাথে মনে হয় আমার মতোই কিছু একটা হয়েছে। তা না হলে যত খারাপ রেজাল্টই করুক না কেন, কোনো বাবা মাই তাদের সন্তানকে নিজ থেকে দূরে ঠেলে দেয় না। বলে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। মনে মনে কথাগুলো ভাবলো স্যার। আজ আমার খুব খুশি লাগছে। আজ যদিও একটা কাজও পেলাম না, তবে আল্লাহ তাআলা আমাকে আজ যা দিয়েছেন তা আমার কাছে এতটাই দামি যা বলার মতো না। যাই হোক, অনেক রাত হয়েছে, তাই আর কোনো কিছু না খেয়েই ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ দুটো বিস্কুট খেয়ে কলেজের সব কাগজ নিয়ে কলেজে থেকে একটু তাড়াতাড়ি বের হয়ে গেলাম। কিন্তু কি করব বলেন, এখন তো আর আমি বাবার হোটেলে থাকি না, এখন নিজেকেই নিজের সব কিছু করতে হয়। যাই হোক, প্রায় আধা ঘন্টা পর আমি স্যারের যে কলেজের প্রিন্সিপাল সেই কলেজে পৌঁছে যাই। কলেজের ভিতরে যাওয়ার সাথে সাথে দেখি কলেজের ছেলেমেয়েরা আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, আবার কেউ কেউ আমার দিকে তাকিয়ে হাসছে, হয়তো আমার পোশাক দেখে। আমি সেদিন খেয়াল না করে কলেজের অফিসের রুমের দিকে যেতেই হঠাৎ করে কিছু একটার সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলাম। আর এদিকে পুরো কলেজ হাসির রোল পড়ে গেল। হে আল্লাহ, আমি কি কোনো প্লেয়ারের সাথে ধাক্কা খেলাম নাকি? কিন্তু প্লেয়ারের সাথে ধাক্কা খেলে তো আমার ব্যথা পাওয়ার কথা, তাহলে আমি শুধু মাটিতে পড়ে গেলাম কিন্তু ব্যথা পেলাম না কেন? ব্যাপারটা কি? তাই মাটি থেকে উঠতে উঠতে সামনের দিকে তাকাতে দেখি একটা মেয়ে, শুধু মেয়ে বললে ভুল হবে, যেন একটা নীলপরি, আমার সামনে রাগী লোক নিয়ে দাঁড়িয়ে আছে। তার আমার দিকে তাকিয়ে থাকা দেখে মনে হচ্ছে আমাকে যেন চিবিয়ে খাবে। তাই পরিস্থিতি সামলে নিতে আমি মাথা নিচু করে সরি বলতেই, বুঝতে পারলেন না, মেয়েটা আমাকে চড় মেরেছে। আর এত জোরে চড় মেরেছে যে মনে হচ্ছে আমার সবকটা দাঁত বের হয়ে যাবে। চড় মেরেই বলতে লাগলো, কোথা থেকে যে এইসব খ্যাত লুচ্চা ছেলে আমাদের কলেজে আসে আল্লাহই জানে। দেখুন আপু, আমি ইচ্ছা করে। ওই খ্যাতের বাচ্চা খ্যাত, এইটাই বলতে চাচ্ছিস তো তুই? ইচ্ছা করে আমার সাথে ধাক্কা খাস নাই। তোদের মতো ছেলেদের আমার খুব ভালো করে চেনা আছে। আমাদের মতো বড় ঘরের সুন্দরী মেয়ে দেখলেই ধাক্কা খেতে মন চায় না? এরকম আরো অনেক বাজে কথা বলে সে চলে যায়, আর আমি মাথা নিচু করে সব সহ্য করে নিলাম। আমি চাইলেই মেয়েটার প্রত্যেকটা কথা জবাব দিতে পারতাম, কিন্তু না, আমি তা করলাম না, কারণ আমি আমার জীবনে মেয়েদের সাথে কোনো সমস্যা বা কোনো সম্পর্কে জড়াতে চাই না। যাই হোক, তারপর আমি অফিস রুমে গিয়ে এক স্যারের কাছ থেকে সরাসরি প্রিন্সিপাল রুমের ঠিকানা নিয়ে প্রিন্সিপাল রুমের কাছে গিয়ে দরজায় নক করতেই, কামিন সহ প্রিন্সিপাল। আমি ধন্যবাদ দিলাম, সালাম দিলাম। সহ প্রিন্সিপাল বললেন, তোমাকে তো চিনতে পারলাম না। আমি বলি, স্যার, আমাকে প্রিন্সিপাল স্যার পাঠিয়েছেন। তখন স্যার বলে, ও তুমিই তাহলে সে কাব্য? গতকাল রাতে স্যার আমাকে সব বলে দিয়েছেন, আর আমি সবকিছু প্রায় ঠিক করে রেখেছি। তা তুমি কি তোমার সব কাগজপত্র নিয়ে এসছো? হ্যাঁ স্যার, নিয়ে এসছি, এই নিন। তারপর স্যার আমার সব কাগজ নিয়ে বলতে লাগলেন। স্যার বলে, তুমি আগামীকাল থেকে কলেজে আসতে পারো, আর তোমার রোল হলো 301। তারপর আমি স্যারকে আবার সালাম দিয়ে মাথা নিচু করে কলেজের বাইরে চলে আসি। কলেজ থেকে বাড়ি ফিরে তারপর আমি স্যারকে আবার সালাম দিয়ে মাথা নিচু করে কলেজের বাইরে চলে আসি। কলেজের বাইরে থেকে বাড়ি ফিরে আবারও সে কাজের খুঁজে বাইর হই। তারপর সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমি ছোট্ট একটা প্রাইভেট কোম্পানিতে পার্ট টাইম জবের একটা চাকরি পেয়ে যাই। আজ আমি অনেক খুশি, কারণ আজকে আমার জীবনটা যেন সম্পূর্ণ পাল্টে গেল। আজকে হয়তো আল্লাহ তাআলা আমার উপর তার অশেষ রহমত দান করেছেন। আর মনে মনে একটাই কথা ভাবছি, আল্লাহ তাআলা হয়তো এতদিন আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিলেন। যাই হোক, এসব ভাবতে ভাবতে কখন যে বাড়িতে এসে গেছি বুঝতেই পারি নাই। বাড়িতে এসে সামান্য কিছু খাবার খেয়ে বাড়িওয়ালার বাড়ির দিকে যাচ্ছিলাম, তখনই দেখি বাড়িওয়ালা আঙ্কেল আমার ঘরের দিকে আসছেন। আমি তাকে দেখে সালাম দিয়ে কিছু বলতে যাব, তার আগেই তিনি আমাকে জিজ্ঞেস করতে লাগলেন, আরে বাবা কাব্য, গতকাল তুমি পড়াতে আসলে না যে? আবার দেখলাম অনেক রাতে বাড়িতে ফিরছো, কালকে কোনো সমস্যা হয়েছিল? না আঙ্কেল, তেমন কোনো সমস্যা হয় নাই। আসলে হয়েছিল কি, তারপর আমি তাকে সব খুলে বললাম। খুব ভালো করেছো বাবা, মানুষ মানুষের বিপদে এগিয়ে আসবে, এটাই তো মানুষের ধর্ম ও মনুষ্যত্ব। কিন্তু আমরা মানুষরা তো এখন শুধু টাকা আর ক্ষমতার লোভে আমরা আমাদের মনুষ্যত্ব বিবেক বিকিয়ে বা শেষ করে ফেলেছি। যাই হোক বাবা, আমি যে জন্য তোমার কাছে এসেছিলাম, বলেছিলাম কি,
বলেছিলাম কি বাবা, তুমি হয়তো এখন রাজুকে পড়াতে যাবে। হ্যাঁ আঙ্কেল, আমি তো সেই জন্যই বাসা থেকে বের হলাম। আর আঙ্কেল, আপনাকে দেখে কেমন জানি মনে হচ্ছে আপনি আমাকে আরো কিছু বলতে চাচ্ছিলেন। তুমি ঠিক ধরেছো। আসলে তোমাকে যে কিভাবে কথাটা বলি। আঙ্কেল, আপনি বিনা সংকোচে বলতে পারেন যদি আমাকে আপনার ছেলের মতো ভাবেন। আসলে বাবা, হয়েছে কি, আমার এক বন্ধুর মেয়ে আমাদের এখানে থাকতে এসেছে। আর তুমি যে ঘরটাতে থাকো, ও প্রত্যেকবার এখানে আসলে ওই ঘরে থাকতে ভালোবাসে। যদি তুমি ঠিক আছে আঙ্কেল, আমাকে কিছুদিন সময় দিন, আমি অন্য কোনো জায়গায় না হয় একটা থাকার ব্যবস্থা করব। আরে বাবা, তোমাকে আমি চলে যেতে বলছি না। তুমি তো আমাদের বাড়ির উপরে ছোট ঘরটাই কিছুদিন যদি থাকতে, তাও যদি তোমার কোনো আপত্তি না থাকে। ঠিক আছে আঙ্কেল, আপনি যা ভালো মনে করেন। আসি আঙ্কেল। তারপর আমি ওনার কাছ থেকে বিদায় নিয়ে রাজুকে পড়াতে যাই। আর রাজুকে পড়ানো শেষ করে আমি আবার রুমে ফিরে এলাম। এসে আমার প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিলাম। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসলে তাদেরকে তো সাধারণত গেস্ট রুমে থাকতে দেওয়া হয়, তাহলে দূর, আমিও না। তাদের আত্মীয়, তারা তাকে কোথায় রাখবে সেটা তাদের বিষয়, এটা নিয়ে আমার না ভাবলেও চলবে। সবকিছু গোছানো হয়ে গেলে আমি রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে হলো, কারণ আমার যা সামান্য জিনিসপত্র তা আঙ্কেলদের বাড়ির উপরের ঘরে উঠতে হবে। যাই হোক, সবকিছু গুছিয়ে নিয়ে ফ্রেশ হয়ে আসতেই পেটের মধ্যে ক্ষুধার কারণে মোচড় দিয়ে উঠলো। কিন্তু আজকে আমাকে না খেয়ে বের হতে হবে। কি করব বলুন? আমার জন্য এখন কে খাবার তৈরি করে বসে থাকবে? তারপর কোনো কিছু না খেয়ে কলেজের উদ্দেশ্যে বের হতেই আন্টি বলে উঠল, আরে বাবা কাব্য, এই সময় কোথায় যাও? এই তো কলেজে যাচ্ছে আন্টি। আপনি কি কিছু বলবেন? আন্টি বলে, ও আমার তো মনে ছিল না, গতকাল রাতে তোমার আঙ্কেল আমাকে সবকিছু বলেছিল। যাই হোক, তা তুমি কি কিছু খেয়েছো? হ্যাঁ আন্টি, এইমাত্র খেয়ে বের হলাম। মিথ্যে কথা বললাম, আমি এইমাত্র আসি আন্টি, দেরি হয়ে যাচ্ছে। আন্টি আবারও বলল, কিন্তু আমার তো মনে হয় না তুমি কিছু খেয়েছো। সকাল থেকে তো দেখলাম তোমার জিনিসপত্র উপরে তুললে, তারপর কিছুক্ষণ পরেই কলেজে যাচ্ছ, তাহলে তুমি খাবার রান্না করলে কখন? এই রে, ধরা পড়ে গেলাম, এখন কি করি? না মানে আন্টি, আসলে হয়েছে কি। আন্টি বলে, বুঝতে পেরেছি, আর কিছু বলতে হবে না, আমার সাথে চলো, কিছু খেয়ে তারপর কলেজ যাবে। থাক না আন্টি, আমি না হয় বাইরে থেকে খেয়ে নিব। আন্টি বলে, আমরা থেকে তুমি বাইরে খাবে কেন? আমি কি কখনো তোমাকে আর রাজুকে আলাদা চোখে দেখেছি, নাকি তুমি আমাদেরকে আপন ভাবতে পারো নাই? আন্টি, আপনি সব কি বলছেন? এখানে আমার আপনার ছাড়া আর কোনো পরিচিত মানুষ আছে যাদের আপন ভাববো? আর দেখুন, আমার আজকে কলেজে প্রথম দিন, তাই। আন্টি বলে, আমি কি তোমার মা যে তুমি আমার কথা শুনবে? মা হলে ঠিকই শুনতে। ঠিক আছে আন্টি, আপনি আমার খাবার রেডি করুন, আমি আসছি। কি করব বলুন? যখনই মায়ের কথা বললো তখন বুকের ভেতর কেমন জানি খুব কষ্ট হচ্ছিল। তারপর আন্টি খুশি মনে আমাকে খেতে দিল, আর আমি চুপচাপ খেয়ে কলেজে চলে আসলাম। কলেজে আজকে আসার পরও দেখছি সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছে। আমি সেই দিকে মন না দিয়ে মাথা নিচে করে নিজের ক্লাস খুঁজে নিয়ে শেষ বেঞ্চে বসলাম। সামনের দিকে অবশ্য বসার জন্য অনেক জায়গা ছিল, কিন্তু সবাই আমাকে দেখে এমনভাবে বসছে যে সেখানে বসতে যেন তাদের অসুবিধা হচ্ছে। প্রায় 10 মিনিট পর স্যার ক্লাসে এসে ক্লাস নিচ্ছিল। হঠাৎ করে তিনি আমাকে দেখে বলে উঠলেন, এই লাস্ট বেঞ্চের স্ট্যান্ড আপ। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে গেলাম। স্যার বলে, তুমি কি এই কলেজের ছাত্র? বলেই আমার দিকে কেমন জানি করে তাকিয়ে আছে। আমি বলি, হ্যাঁ স্যার, নতুন ভর্তি হয়েছি। নতুন ভর্তি হয়েছো, ভালো কথা, কিন্তু নিজের দিকে একবার তাকিয়ে দেখছো? তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি এখানে পড়তে নয়, বরং খ্যাত স্যার, খ্যাত খ্যাত মানে জমি চাষ করতে এসছে। বাইরে থেকে একটা মেয়ে বলল। হঠাৎকার আওয়াজ শুনে ক্লাসের বাকি সবাই ওইদিকে থাকিয়ে একসাথে হাসতে শুরু করলো। আরে মা, তুমি? মীরা, তুমি আজ এত দেরি করলে যে? আর বলবেন না স্যার, আজ রাস্তায় যা ট্রাফিক জ্যাম ছিল। মেয়েটার আওয়াজ শুনে আমার কেন জানি খুব চেনা চেনা লাগলো। মনে হচ্ছে এর আগেও কোথায় তার গলার স্বর আমি শুনেছি। আমি মেয়েটার দিকে তাকাতেই আমার হাত পা আপনা আপনি আমার গালে চলে গেল। হ্যাঁ, আপনারা হয়তো ভাবছেন আমার হাত গালে কেন গেল। তাহলে শুনুন, মেয়েটা আর কেউ না, গতকাল যে মেয়েটা আমাকে চড় মেরেছিল এই সেই মেয়ে।
ঠিক আছে মা, ভিতরে আসো। আরে এই যে খ্যাত বাবু, এটা তোমাদের কোনো গ্রামের কলেজ নয় যে যখন যা হাতের কাছে পাবে তখন তাই পড়ে কলেজে আসবে। আজকের পর থেকে ভালোভাবে কলেজে আসবে, মনে থাকে যেন। আমি মাথা নাড়লাম। এখন বসে পড়ো। আর ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি তোমাদের কোনো ক্লাস নিব না। আজকে আমি তোমাদের সবার পরিচয় জানবো, কারণ তোমরা তো জানোই আমাদের কলেজের কিছু রাজনৈতিক সমস্যার কারণে আমরা কিছুদিন তোমাদের ক্লাস নিতে পারি নাই। তাই আমার মনে হয় এখানে যারা আজ উপস্থিতি আছো তারা হয়তো অনেকেই একে অপরের সম্পর্কে জানো না। তাই প্রথম থেকে সবার পরিচয় জেনে নেই। তারপর সবাই একে একে নিজের পরিচয় দেয়, আর এতে মীরার পরিচয়ও জানতে পারি। ওর বাবা ঢাকা শহরের সবচাইতে বড় মাল্টিন্যাশনাল কোম্পানির মালিক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের প্রথম বা দ্বিতীয় সন্তান। আপনারা হয়তো ভাবছেন প্রথম বা দ্বিতীয় সন্তান কেন বললাম, কারণ ওরা নাকি যমজ বোন। যাই হোক, সবশেষে আমি যখন পরিচয় দেওয়ার পালা তখনই স্যার বলে উঠল, তুমি শুধু কষ্ট করে তোমার নামটা বলেই বসো। কি আর করা, মনটা খারাপ করে নিজের নাম কাব্য আহমেদ নীল বলে বসে পড়লাম। আর মনে মনে বললাম, হায় রে দুনিয়ার মানুষ, তোরা শুধু বাইরের চাকচিক্যটাই দেখলি, ভিতরে দেখলি না। তারপর ক্লাস শেষ হলে আমার কর্মস্থলে আসি। এখানে এসে মনটা একটু ভালো হয়ে গেল, কারণ এখানে কেউ কারো টাকা পয়সা দামি পোশাক দেখে না, শুধু মানুষের প্রতিভা দেখা হয়। এরপর থেকেই আমার নতুন জীবনযাপনের পথ চলা শুরু হয়। এখন আমার জীবনের একটাই লক্ষ্য, নিজেকে অতীত ভুলে সবকিছু আবার নতুন করে শুরু করা। আর এই নতুন জীবনে থাকবে না স্বর্ণার মতো কোনো স্বার্থপর মেয়ে, স্থান। সবকিছু ভুলে আমি পুনরায় পড়াশোনায় মন দেই, আর নিয়মিত কাজও করি। অনেক কষ্টে আমিকে সেই পুনরায় তৈরি করি। কি আজব দুনিয়া যে, আমি ছিলাম কোনো এক কলেজের স্যারদের চোখের মণি, কিন্তু আজ অন্য কোথাও নিজেদের সবার সামনে খ্যাতা লেখাপড়া অমনোযোগী ছাত্র হিসেবে উপস্থাপন করলাম। আর মীরা, ওর কাছে তো আমি প্রায় সবসময় অপমানিত হই। তারপর একদিন জানি না কি মনে করে আমি কলেজের পিছনে পুকুর পাড়ের দিকে যাচ্ছিলাম, তখনই কতগুলো মেয়ে হাসাহাসির গলার আওয়াজ পেলাম। মনে মনে ভাবলাম হয়তো মেয়েগুলো আমার মতো এখানে একটু নিরিবিলি থাকতে এসছে। কিন্তু যখনই আমি প্রায় ওদের কাছাকাছি এসেছি তখনই দেখি মীরা আর ওর বেশ কিছু বড়লোক বান্ধবী কি নিয়ে যেন কথা বলছে আর হাসাহাসি করছে। তাই ওদের দেখে আমি যেই চলে আসব তখনই আমি ওদের কিছু কথায় বাকরুদ্ধ হয়ে গেলাম। আর কেন হলাম তা শুনুন। আমি যখন ওখান থেকে চলে আসা ধরলাম তখন হঠাৎ করে মীরার বান্ধবী নীলা বলে উঠলো, আচ্ছা তোরা বলতো আমাদের কাছে সবথেকে সুন্দরী মেয়েটাকে? কে আবার? আমাদের মীরা। আর তুই কি চোখেও দেখিস না ওর আগে পিছে কত বড় লোকের ছেলেরা ঘুরঘুর করে? ওই থাম থাম, শুধু কি বড় লোকের ছেলেরাই? আমাদের কলেজে যত ছেলে আছে সবারই একই অবস্থা। না রে, আমার তো মনে হয় না। আমাদের মীরা আমাদের এই কলেজের সব ছেলেদের ক্রাশ, আর সবচাইতেও বেশি সুন্দরী। ওই কানার বউকানি, মনে হয় আজ সকালে তুই বুড়িগঙ্গার পানি দিয়ে তোর চোখ ধুয়েছিস, আর না হয় তোর মাথা ঠিক নেই। জানিস না মীরা যদি শুধু একবার... ওই থাম আর শোন, আমার মাথা ঠিক আছে। আচ্ছা, তোরা একটা জিনিস খেয়াল করেছিস? বেশি কিছু না, তোরা কি জানিস আমাদের কলেজের এমন একজন বান্দা আছে যে আজ পর্যন্ত আমাদের কলেজের কোনো মেয়ের দিকেই ভালো করে তাকিয়ে পর্যন্ত দেখে নাই। আর মীরাকে তো মনে হয় আরো একদমই দেখতেই পারে না। ওই তোর আজাইরা পেঁচাল বন্ধ কর। ওই শালি, কি বললি? আমি আজাইরা পেঁচাল পারছি? তা নয় তো কি। ওই তোরাই বল, আমি কি কিছু ভুল বললাম? ঠিক আছে, মানলাম আমিই ভুল, আর তোরা সবাই ঠিক। কিন্তু সবাই একবার ভেবে দেখো তো আমার খ্যাতবাবু কাব্যের কথা। ওর কথা ভেবে আমরা কি করব? আমাদের কি আর কোনো কাজ নেই যে ওই খ্যাত মার্কা ছেলের কথা ভাববো? তোদের সময় কে নষ্ট করতে বলেছে? আচ্ছা একটু ভেবে দেখো তো, আমাদের খ্যাতবাবু আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে তাকিয়ে দেখেছে? আর আমাদের কথা ছাড়, যেখানে মীরার মতো বড়লোক আর সুন্দরী মেয়ের সামনে পেছনে আমাদের কলেজের সব ছেলেরাই ঘুরঘুর করে, সেখানে আমাদের খ্যাতবাবু তো ওর দিকে ভুল করেও তাকায় না। আর তাই আমার তো মনে হয় মীরাও আমাদের মতো আর 10-5টা সাধারণ মেয়ের মতোই। ওই নীলার বাচ্চা, তোর সাহস তো কম না? তুই আমার সামনে থেকে আমাকেই বলছিস যে আমি আর 10-5 জন সাধারণ মেয়ের মতো?
তা নয় তো কি? তুই যদি আমাদের মধ্যে সত্যি সত্যি সবচাইতে সুন্দরী হতে, তাহলে এই খ্যাতবাবু এতদিনে তো প্রেমে হাবুডুবু খেত। ওই হারামি, চুপ কর। তা না হলে কিন্তু তোরে আজকে আমি। তুই কিছুতেই করতে পারবি না। যদি পারিস তাহলে এই খ্যাতবাবুকে তোর রূপের প্রেমে আর প্রেমের জালিয়ে ফাঁসিয়ে দেখা। ঠিক আছে, ওকে আমি যদি 2 মাসের মধ্যে আমার প্রেমের জালে না ফাঁসিয়েছি, তাহলে আমার নামও মীরা নয়। মীরা, তুই আর একবার ভেবে দেখ, পরে যেন বলিস না। মীরার ভাবাভাবি শেষ। ওকে আমি আমার প্রেমের জালে ফাঁসিয়ে ছাড়বো। যদি না পারিস কি করবি? মীরা পারে না এমন কোনো কাজ নেই। আর যদি সত্যি না পারি, তাহলে তোরা যা খেতে চাইবি তোদেরকে আমি তাই খাওয়াবো। আর যদি পারি তাহলে কিন্তু তোকে আমাদের সবাইকে খাওয়াতে হবে। ওকে, ডান। ডান। আর চোখ খুলে দেখতে থাক এই মীরার খেলা, সরি, মীরার প্রেমের খেলা। আর এদিকে ওদের কথাবার্তা শুনে আমার মনে মেয়েদের প্রতি ঘৃণা আরো দ্বিগুণ বাড়তে থাকে। এই মেয়েরা আসলে কি ভাবে নিজেকে? তাদের আল্লাহ তাআলা সুন্দর করে পৃথিবীতে পাঠিয়েছে বলে কি তারা তাদের সৌন্দর্যের অহংকার যা খুশি তাই করবে? তার কি আমাদের মতো সহজ সরল ছেলেদের খেলনা পেয়েছে যে যখন যার ইচ্ছা হবে সে তার স্বার্থ পূরণ না হওয়া পর্যন্ত আমাদের নিয়ে খেলবে, আর যখন ইচ্ছা হবে টিস্যু কাগজের মতো ছুঁড়ে ফেলে দিবে? না, তা হবে না ভক্ত, কখনো না। তোমাদের যা ইচ্ছা তা ছেলেদের সাথে তোমরা করতে পারো না। আর মীরা, তুমি যতই চেষ্টা করো না কেন আমাকে কোনো মিথ্যা মায়ায় ফেলতে পারবে না। হা হা হা। এসব ভাবতে ভাবতে বাড়িতে চলে আসি। কয়েকদিন পর আমি বেশ কয়েকদিন থেকে লক্ষ্য করছি কে বা কারা যেন আমাকে ফলো করছে, তবে না কাউকে দেখতে পাই না। তাহলে মনে হয় আমি এখানে একা একা থাকি আর কারোর সাথে নিজের মনের কথা জমে থাকাগুলো শেয়ার করতে পারছি না বলে হয়তো কোনো ভ্রমের ভিতরে ডুবে যাচ্ছি। আর আমি কার সাথে বা কথা বলবো? কলেজের কেউ তো আমাকে সহ্যই করতে পারে না। তবে একটা বিষয় আমাকে খুব ভাবাচ্ছে, মীরাকে আমি বেশ কয়েকদিন থেকে না জানলেও এই সামান্য কয়েকদিনে যতটুকু জেনেছি ওর সম্পর্কে, ও কিনা যদি একবার কিছু একটা করতে চাই তাহলে সেটা যা কোনো কিছুর বিনিময়ে হলেও করে ছাড়ে। কারণ ও নিজের মনে করে মীরা কারো কাছে হারতে শেখে নাই, কারো কাছে হারার জন্য জন্মেও নাই মীরা। তাহলে মীরা ওর বান্ধবীদের সাথে বাজি ধরার পর আমাকে তেমন ইমপ্রেস করার মতন কিছুই করলো না কেন? দূর, হয়তো মীরা রাগের মাথায় ওর বান্ধবীর সাথে বাজি ধরছিল, আর পরে হয়তো মীরাও এটা ভেবেছে যে আমার সাথে ওর তো কোনোভাবেই মানায় না, তাই ওর থেকে দূরেই থাকি। তবে আজকে ক্লাস করার সময় হঠাৎ দেখি মীরা আমার দিকে এক পলকে তাকিয়ে আছে। আমার কাছে ব্যাপারটা কেমন যেন হজম হয়নি, খুব অদ্ভুত অদ্ভুত মনে হলো ব্যাপারটা। আর আমি যখন ওর দিকে তাকাচ্ছি তখন দেখি মীরা খুব লজ্জা পেয়ে ওর মুখ ঘুরিয়ে নিচ্ছে। বুঝলাম। কিছুক্ষণ পরই ক্লাস শেষ হলে রুম থেকে বের হব, তখন হঠাৎ মীরা আমার সামনে এসে দাঁড়ালো। তাই আমি ওকে যে না পাশ কেটে যাব তখনই ও আবারও আমার সামনে এসে দাঁড়ায়। কি ব্যাপার, আপনি এভাবে আমার সামনে বারবার আসছেন কেন? মাথাটা নিচু করে কথাটা বললাম। আমার ইচ্ছা হয়েছে তাই। এতে তোর কোনো অসুবিধা আছে? দেখুন, আমার দেরি হয়ে যাচ্ছে, আপনার যদি কিছু বলার থাকে বলতে পারেন, আর যদি না থাকে তাহলে আমাকে দয়া করে যেতে দিন। আমি কিছুটা রাগী মুড নিয়ে কথাগুলো বললাম, কারণ কেন জানি না আজ আমার মনটা ভালো নেই একদম। ওএমজি, বাবু দেখছি রাগ করতেও জানে দেখছি। আমি মীরাকে আবার পাশ কেটে যখনই যাব, ওই তোকে যেতে বলেছি কি? না কিন্তু কি? হ্যাঁ, এটাই তো বলবি। তোর দেরি হয়ে যাচ্ছে, কিন্তু তোকে তো এখন আমি যেতে দিচ্ছি না। বলে আমার কলার ধরে বলতে লাগলো। আগে আমাকে এটা বল, তোর এত ভাব কিসের? হ্যাঁ, আরে আপনি এভাবে আমার কলার ধরেছেন কেন? আর আমি কখন আপনার সাথে ভাব নিলাম? আর কোথায় আপনি আর কোথায় আমি? কথাগুলো বলার সাথে সাথে দেখলাম মীরার চোখগুলো সম্পূর্ণ লাল হয়ে আছে রাগে। আমি মীরার এই লোক দেখে খুব ভয় পেয়ে গেলাম। ভাবনিস না মানে? আমি তো দেখি 100 বার ভাবনিস।
আচ্ছা, আর একটা কথা বল, আমাদের এখানে যারা পড়তে আসে তাদের প্রত্যেকের বন্ধু বান্ধবী আছে, কিন্তু আজ পর্যন্ত তোর কোনো ফ্রেন্ড বন্ধু বান্ধবী নেই কেন? এইটা তোর ভাব ছাড়া আর কি বা হতে পারে? ফ্রেন্ড থাকা না থাকার সাথে ভাবের কি আছে, তাই তো বুঝলাম না। তোকে এত বেশি বুঝতে হবে না, কালকের মধ্যেই যেন আমি তোর একটা ফ্রেন্ড দেখতে পাই। বন্ধুত্ব করবি? আরে আজব তো, আমার ফ্রেন্ড দিয়ে কি কাজ হবে? তাছাড়া এখানে আমি যখন থেকে এসেছি তখন থেকে সবাই আমাকে এড়িয়ে চলে, তাই এই কলেজে আমার কোনো ফ্রেন্ড নেই। আর তাছাড়া এখানে এমন কোনো ছেলেও নাই যে আমার সাথে বন্ধুত্ব করবে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে ফেললাম। কেন, বন্ধুত্ব কি শুধু ছেলেদের সাথেই হয়, মেয়েদের সাথে বুঝি হয় না? তা হবে না কেন, কিন্তু আমি চাই না আমার জীবনে দ্বিতীয়বার কোনো মেয়ের বন্ধু আসুক। আর তাছাড়া এই কলেজে মেয়েরা পড়ে, তারা ভুল করেও। আমি এত কিছু শুনতে চাই না। তোর যখন কোনো ফ্রেন্ড নেই, তাহলে আজ থেকে আমি আর আমার এই 4 বান্ধবী তোর ফ্রেন্ড। আর আগামীকাল থেকে তাড়াতাড়ি কলেজে আসবি। যদি দেরি করিস তো তোর সাথে যে কি করব। কথাগুলো বলেই মীরা চলে গেল। আর এদিকে যেন আমার দেহে প্রাণ ফিরে এলো। হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখি পাজি মেয়েটা আমার সময়ের 12টা বাজিয়ে দিয়েছে। তাই তাড়াতাড়ি কলেজ থেকে বাড়ির দিকে যাওয়ার জন্য পা বাড়লাম, কারণ আপনারা তো জানেনই আমার আবার কর্মস্থলে যেতে হবে। আচ্ছা মীরা, তুই কি কিছু মিস করেছিলি বা করছিস বলে মনে হয়? আমি আবার কি মিস করলাম বা করছি বলে তোর মনে হচ্ছে? না, এজন্য বলছি যে কিছুদিন আগে তো তুই আমাদের কাছে, সরি আমার কাছে, আর এদের সামনে কিছু একটা নিয়ে বাজে ধরেছিলি। থাক থাক, তোকে আর বলতে হবে না, আমি কিছুই ভুলি নাই, বুঝলি বোকা মেয়ে? হ্যাঁ, তা তো নিজের চোখে আজ সব দেখলাম। কেমন করে আমাদের সবার প্রিয় মীরা ক্লাসের ভেতরে একটা খ্যাত ছেলের দিকে তাকিয়ে মিটমিট হাসছিল, আবার ক্লাস শেষেই সে খ্যাত ছেলেকেই নিচ থেকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল। এতে অবাক হওয়ার কি আছে তা বুঝলাম না। আর থাকলো তো তোর সাথে আমার বাজি ধরার কথা, সেটা তো আমি কখনো ভুলবো না। সেই জন্য আমি আমার প্ল্যান নিজের মতো করে সাজিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। কেমন প্ল্যান করেছিস তা বুঝতেই পারছি। এমন যেন না হয় তুই নিজেই ওই খ্যাতটার প্রেমে পড়ে যাস। আর তোকে ওই তুই থাম, এই মীরা কারো প্রেমে পড়বে, তাও আবার ওই খ্যাতমার্কা একটা ছেলের? কখনোই না। ওর তো আমার বাড়ির চাকর হবারও যোগ্যতাও নেই। নেহাত তোদের সাথে বাজি ধরেছি বলেই ওর সাথে আজ বন্ধুত্বটা করলাম, যাতে ওকে আমার প্রতি উইক করতে পারি। আচ্ছা, বন্ধুত্ব করলে ভালো কথা, তবে ও যেন তোর প্রতি উইক হবে তা শিওর হচ্ছিস কিভাবে? শিওর হচ্ছি এই জন্য যে... কি হলো, থেমে গেলি কেন? তা জেনে তোদের কাজ নেই, তোদের কাজ হচ্ছে... কি হলো, থেমে গেলি কেন? তা জেনে তোদের কাজ নেই, তোদের কাজ হচ্ছে গেম দেখা। তোরা শুধু দেখবি, আর এত বেশি কিছু জানা ভালো নয়। তাও ঠিক, এত বেশি জেনে আমাদের কি কাজ? তোদের দুজনের মধ্যে যে জিতুক বা হারুক না কেন, পেট তো আমাদেরই ভরবে। এদিকে আমি ভাবছি কে কেমন মেয়ে রে বাবা, এটা কোনো কথা হলো? আমার কোনো বন্ধু নেই বলে আমাকে ওর সাথেই বন্ধুত্ব করতে হবে? না, আমি কারোর সাথেই বন্ধুত্ব করব না। যেমন আছি ভালো আছি, কিন্তু ও যে মেয়ে ওর সাথে বন্ধুত্ব না করলে যদি আমার কোনো ক্ষতি করে দেয়, তাহলে আমি তো আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো না। তার থেকে বরং ওর সাথে বন্ধুত্বই করি, পরে কি হবে তা তখন দেখা যাবে। পরের দিন মীরার কথা মতো অন্য দিনের তুলনায় একটু তাড়াতাড়ি কলেজে আসলাম। আর কলেজে ঢুকতেই একটা মেয়ের পিছন থেকে আমি দেখে সেই পরিমাণে ক্রাশ খেলাম। কেন যেন মনে হচ্ছে আমি আবার নতুন করে কারোর ভালোবাসার চাঁদ নিজেকে জড়িয়ে নিচ্ছি। কিন্তু তখনই স্বর্ণার কথা মনে পড়তেই ভালোবাসা আর মেয়েদের প্রতি একটা তীব্র ঘৃণা আমার মনের ভিতরে বাসা বাঁধল। ওই কি দেখিস আমার দিকে? কিছু না। আল্লাহ, এটা মীরা ছিল। মীরার ডাকে কল্পনা থেকে বাস্তব ফিরে আসলাম।
ঠিক আছে, চল আমাদের সাথে। কিছু না বললেই হলো। আর বাবু, তুমি যে আমার প্রতি একটু একটু উইক আছো তা বুঝতে আমার আর বাকি নেই। এটা ভাবতেই মীরার মনে যেন আনন্দের বন্যা বইতে লাগলো। ঠিক আছে, ক্লাসে চলুন। ক্লাসে চলুন মানে? আমি কি তোকে ক্লাসে যেতে বলেছি? না, তা বলতে যাবেন কেন? আপনি বললেন। ওই, আমি কি তোর বড় নাকি যে সব সময় আপনি আপনা করিস? তো কি করে বলবো বলুন? আপনি তো অনেক ধনী পরিবারের মেয়ে, তাই। তাই কি? হ্যাঁ, হতে পারে আমি অনেক ধনী পরিবারের মেয়ে, কিন্তু তার আগে আমি একজন মানুষ। আর এই মানুষ শব্দটা গায়ে কি পৃথিবীর কোনো বইতেই ধনী গরিব লেখা আছে যে ধনী তাকে আপনি বলে ডাকতে হবে? আর শোন, আমরা যখন একই ক্লাসে পড়ি, তাই আজ থেকে তুই আমাকে তুই বলেই ডাকবি। আরে সাব্বাস মীরা, তুই তো একদম ফাটিয়ে দিচ্ছিস। আমি মীরার কথা লজিক দেখে অবাক হয়ে আসছি। আমি কি বলবো বা কি উত্তর দিব তার ভাষা খুঁজে পাচ্ছি না, সত্যি পৃথিবীর। আচ্ছা, এখন মীরা বলল, বইয়ের মধ্যে মানুষের ভেদাভেদের কোনো কথা বলে নাই, বরং প্রত্যেক মানুষকেই এক নজরে দেখা হয়েছে এখানে। কিন্তু আমি এটা বুঝতেছি না যে মেয়েরা এতদিন আমি গরিব বলে সবসময় সবার সামনে আমাকে অপমান করত, আজ সেই মেয়েই এত সুন্দর নীতি কথা বলছে। ব্যাপারটা কেমন জানি হজম হচ্ছে না। কিছু তো একটা কারণ অবশ্যই আছে। ওই, কি ভাবছিস এত? কিছু না। তুই কিছু না বললেও তোর মুখ দেখে এটা বুঝতে পারছি যে তুই হয়তো কিছু একটা ভাবছিস। হয়তো এটা ভাবছিস যে আমার মতো একটা খারাপ বদমেজাজি মেয়ে কিভাবে তোকে নিজের ফ্রেন্ড বানাতে চায়। তাহলে শোন, এখানে যারা আছে এরা সবাই আমার সাথে ফ্রেন্ডশিপ করেছে আমার টাকা দেখে, নয়তো আমার সৌন্দর্য দেখে। কিন্তু তুই এদের সবার থেকে আলাদা। আর আমি দেখলাম একমাত্র তুই এখানে আজ পর্যন্ত কোনো মেয়ের বন্ধুত্ব করা তো দূরের কথা, কারোর সাথে ভালো করে কথাও বলিস নাই। আর তাই আমি নিজে থেকেই তোর সাথে বন্ধুত্ব করতে চাই। কিন্তু আমি তো আপনাকে বলেছি আমার কোনো ফ্রেন্ড নামক প্যারার প্রয়োজন নেই। মনে একটু সাহস এনে কথাটা বললাম। ওই শালা, আমি যখন বলেছি তোর ফ্রেন্ডের দরকার আছে মানে দরকার আছে। আজ থেকে আমরা সবাই ভালো বন্ধু, বুঝলি? আর ভালো বন্ধুরা যেমন একে অন্যের পাশে থাকে, ঠিক তেমনি তুইও আমাদের পাশে থাকবি। ঠিক আছে, আমি মানছি আমার ফ্রেন্ড দরকার আছে, আর আপনি এবং আপনার সব ফ্রেন্ডরাই এখন থেকে আমার ফ্রেন্ড। কি করব আপনারাই বলুন? যেমন মেয়েরা, আমি যদি এদের কথা না শুনি তাহলে কপালে অনেক দুঃখ আছে আমার, তাই ওদের কথা রাজি হয়ে গেলাম। তারপর থেকে মীরা আর ওর বান্ধবীদের সাথে থাকতে থাকতে নিজের অজান্তেই ওদেরকে নিজের বেস্ট ফ্রেন্ড মেনে নিলাম। আর হবেই না কেন, ওরা সবসময় আমার সাথে হাসি তামাশা রাগ অভিমান করত। আবার আমার লেখাপড়ায় ওরা অনেক হেল্প করত, যা একমাত্র কোনো সত্যিকার ফ্রেন্ডাই করে থাকে। আমি ওদের সাথে ফ্রেন্ডশিপ করার পর থেকে প্রায় আমার অতীতের দুঃখ কষ্টগুলো ভুলে গেছিলাম। শুধু মাঝে মাঝে স্বর্ণার কথা একটু মনে পড়তো। আজ প্রায় 2 মাস হলো ওদের সাথে আমার ফ্রেন্ডশিপ হয়েছে, আর ইদানিং দেখছি মেয়েরা কেমন জানি আমার উপর খুব ছোট ছোট বিষয়গুলোর উপর অধিকার খাটানো শুরু হয়েছে। আমি এটা করতে পারবো না, ওটা করতে পারবো না, আর যদি কোনোদিন কলেজ দেরি করে যাই তো 1000 প্রশ্ন করতে থাকবে। বলবে কেন দেরি করেছি, কোনো মেয়ের সাথে চক্কর চলছে কিনা, রাস্তায় কোনো মেয়ের দিকে তাকিয়েছে কিনা, এরকম 1000 প্রশ্ন করবে। আর মীরা এরকম পাগলামি দেখে নীলারা সবাই হাসতে শুরু করে। যদিও প্রথম প্রথম আমার খারাপ লাগতো আর মনে মনে খুব কষ্ট পেতাম, কারণ মীরা আমার সাথে যেরকম আচরণ করতো, যে কথাগুলো বলতো, একসময় কেউ একজন আমার উপর ঠিক এইরকমই অধিকার ফলাতো। কিন্তু কেন জানি না, তবু ওই কষ্টের মাঝেই একটা অজানা সুখ অনুভব করতাম। যাই হোক, আজ রাত থেকে শরীরটা কেমন জানি জ্বর জ্বর লাগছে, তাই ভাবছিলাম আজ আর কলেজ যাব না। ঠিক তখনই মীরার ফোন আসলো। কিরে, কই তুই?
আমি বাড়িতে। কেন, কিছু কি বলবি? ওই হারামি, বাড়িতে কি ঘোড়ার ঘাস কাটছিস যে এখনো বাড়িতেই আছিস? আর কখন থেকে আমরা তোর জন্য ওয়েট করছি? হ্যাঁ, সেদিকে খেয়াল আছে তোর? মীরা, তুই আমাকে মাফ করে দে বোন। আজকে আমি কলেজ যেতে পারবো না। রাত থেকে কেমন জানি জ্বর জ্বর লাগছে। কি, তোর শরীর খারাপ আর তুই এখন বলছিস? আরে বোন, রাগ করিস কেন? আমার তেমন কিছুই হয় নাই। সামান্য একটু জ্বর, ওষুধ খেলেই সেরে যাবে। হ্যাঁ, ওনার তো ওষুধ খেলে এমনিতেই জ্বর সেরে যাবে। তুই এক্ষুনি তোর বাড়ির তুই 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 ফোনটা কেটে দিলাম। তা না হলে এই মেয়ে সরাসরি এখানে চলে আসতো। যা হারামিটা কল কেটে দিল। তো কি হয়েছে, সামান্য তো জ্বরই এসেছে। আরে আরে মীরা, তুই নীলার উপর রাগ করছিস কেন? আর খ্যাটটার উপর তোর এত দরদ উতলে পড়ছে কেন? ও বাঁচলো না মরলো তাতে তোর বা আমাদের কি? এটা আবার বলা লাগে নাকি? তুই খ্যাটটার জ্বরের কথা শুনে যেভাবে রিয়াক্ট করে বললি খ্যাটটার জ্বর, আর তোকে কেন জানালো না? ঠিক আছে চল, কাব্যকে নিয়ে মানে খ্যাটটাকে নিয়ে আমাদের এত না ভাবলেও চলবে। ওর জন্য যার ভাবার সেই ভাববে। শালি, তোকে তো আমি যা, দুইটাই পালিয়ে গেল। একদিকে কাব্যটাও আজকে আসবে না, এই বান্দরনি দুটো পালিয়ে গেল। ধুর, ভালো লাগছে না। তার থেকে বরং বাড়িতে চলে যাই। আচ্ছা নীলা, মীরার ব্যাপারটা কি বলতো? আমি আবার কি বলবো? আরে গাদি, মীরা আর কাব্য সম্পর্কে বলছি। মীরা শুধু কি কাব্যকে ওর প্রেমে ফাঁসানোর জন্য বন্ধুত্ব করেছে, নাকি ওর প্রেমে মীরা সত্যিই পড়েছে? দেখ, আমি যতদূর জানি কাব্য মীরাকে শুধু একজন ফ্রেন্ডই মনে করে, কিন্তু কিন্তু কি? আমার মনে হয় আমাদের মীরা কাব্যের প্রেমে পড়েছে, আর তাও আবার খুব গভীর ভাবে। দূর, কি যে বলিস না তুই। আমি যা বুঝতে পেরেছি তাই বলেছি। তাছাড়া দেখিস না, মীরা এখন কাব্যের ছোট ছোট বিষয়গুলো কেমন অধিকার ফলায়। এই যেমন ধর, কাব্য যদি কোনো মেয়ের দিকে তাকিয়ে দেখে তাহলে মীরা কেমন রিয়াক্ট করে। আর ইদানিং দেখছিস না, কাব্যকে আমাদের সাথেও বেশি কথা বলতে দেয় না, সব সময় কেমন চোখে চোখে রাখে। আর আজকের ব্যাপারটাই ধর না, কোনো মেয়ে কি এমনি এমনি কোনো ছেলের উপর অধিকার খাটায় যদি না তাকে ভালোবাসে? ঠিক তো, আমি এত কিছু তো ভেবে দেখি নাই। আর মীরা যদি সত্যি ওকে ভালোবাসে তাহলে তো ওর কপালে পুরলো। আমিও তো তাই চাই। তুই কিছু বলবি? না মানে বলছিলাম কি, মীরার কপাল পুড়বে কি করে যদি আমরা দুজন মিলে কাব্য আর মীরাকে মিল করিয়ে দেই? আরে গাদি, ওটা বলছি না। আমি বলছি যে মীরা যদি কাব্য মানে খ্যাটটাকে ভালোবাসে তাহলে একে তো মীরা বাজিতে হারবে, আর একদিকে ওর পরিবারও মেনে নেবে না এটা। মাঝখান থেকে মীরার জীবনটা নষ্ট হয়ে যাবে। তোকে বা আমাকে ওসব নিয়ে ভাবতে হবে না, আমি এখন আসি। রাতে মীরা শুয়ে শুয়ে কি যেন ভাবছিল। ঠিক তখনই ওর কাব্যের কথা মনে পড়ে যায়। কাব্যর কথা মনে পড়তেই নিজে নিজেই মুস্কি হাসছে আর নিজেই নিজেকে বলছে। সকালে যখন রিয়া আর নীলা বলল আমি নাকি খ্যাতটাকে, ধুর, কাব্যকে ভালোবাসি, তখন তা শুনে আমি মনে মনে খুশি হয়েছিলাম। কিন্তু কেন? আর আমি তখন ওদেরকে রাগই বা দেখালাম কেন? আর আমি যেখানে নিজেই রিয়া এবং নীলাদের সাথে কাব্যর বন্ধুত্ব করিয়েছি শুধু ওকে আমার প্রেমে ফেলানোর জন্য। কিন্তু এখন কেন আমি কাব্যর সাথে ওদের কথা বলা দেখতে পারি না? কেন বারবার কাব্যর উপর আমার সব যত ভালো লাগা, ইচ্ছা, অধিকার আমার কেন? ধুর, আমি কেন এসব ভাবছি? আবার পরক্ষণেই ভাবছি তো বেশ করেছি, যাকে ভালোবাসি। যা, এটা কি বলছিস তুই মীরা? শেষ পর্যন্ত তাহলে তুই যা, ভাবতেই লজ্জা লাগছে। এরপর কোলবালিশটা জড়িয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে আমার দুর্বল
এই জ্বর মনে হয় আমাকে ছেড়ে কোথাও যাবে না। সে কাল রাতে জ্বর এসছে, কিন্তু ভালো হওয়ার কোনো লক্ষণই দেখছি না। কিন্তু এত শীত লাগছে কেন? কোনো রকমের প্যারাসিটামল খেয়ে আবার ঘুমিয়ে পড়লাম। সকালে যখন ঘুম থেকে উঠলাম তখন আমি যেন আকাশ থেকে পড়লাম। কারণ আমি যখন আয়নার সামনে গিয়ে দেখি আমার সম্পূর্ণ মুখে লিপস্টিকে দাগ লেগে আছে, সেই সাথে আমার শরীরে বেশ কিছু জায়গায় কেটে যাওয়ার দাগও রয়েছে। তবে কাটা দাগগুলো দেখে মনে হচ্ছে কারোর হাতের আঙুলের বড় বড় নখ কারণে হয়েছে। এইসব দেখে মাথাটা কেমন যেন ভনভান করছে। আমার এমন কি হয়েছিল রাতে যার কারণে আমার মুখে লিপস্টিকের দাগ এলো, আবার শরীরেও? অনেক ভেবেও এর রসের কুল কিনারা পাচ্ছি না। হঠাৎ যেন মনে হচ্ছে রাতে কি কেউ আমার ঘরে এসেছিল, কিন্তু তা কি করে সম্ভব? আমার ঘরে আবার কে আসবে? রাতে ঘুমানোর আগে তো ঘরের দরজা লক করে ঘুমিয়েছিলাম, কিন্তু কেউ যদি ঘরে, ঠিকই তখনই ফোনটা বেজে উঠলো। মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখি মীরা ফোন দিয়েছে। কল রিসিভ করে কিছু বলবো তার আগেই মীরা বলতে লাগলো, কিরে, একটা কল রিসিভ করতে এত সময় লাগে? হনুমান কোথাকার! মাফ করে দেবন, আমি এতক্ষণ ঘুমিয়েছিলাম তাই বুঝতে পারি নাই। কি, তুই এখনো শুয়ে আছিস? মানে কুম্ভকর্ণ তো মনে হয় তোর মতো ঘুমায় না। ও তো ওর কাজ ঠিক মতো করতো, কিন্তু তোর যে কলেজ আছে সেটা কি তোর মনে নেই? আসলে হয়েছে কি মীরা, কিছুটা ভয় পেয়ে যা রাগী মেয়েও। আমি তোর কোনো কথা এখন শুনতে চাই না। তুই আধা ঘন্টার মধ্যে কলেজে আসবি, এটাই ফাইনাল। আরে মেয়ে শোন তো, যা কেটে দিল। এই রে, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি রেডি হয়নি। এসব নিয়ে না হয় পরে ভাবা যাবে। তারপর রেডি হয়ে বের হবো, তখনই আন্টি ডাক দিয়ে বলো, বাবা কাব্য, তোমার শরীর এখন কেমন আছে? এই তো আন্টি, মোটামুটি। আচ্ছা আন্টি, আমি এখন আসি, কলেজে দেরি হয়ে যাচ্ছে। তারপর হঠাৎ কি মনে করে যেন আন্টিকে বলে বসলাম আমি, আচ্ছা আন্টি, রাতে কি কেউ আমার ঘরে এসেছিল? আন্টি প্রথমে কিছুটা ঘাবড়ে গিয়ে পরে নিজেকে সামলে নিয়ে বলতে লাগলো, কই, কেউ যায় নাই তো বাবা। কেন, তোমার কি কিছু হারিয়ে গেছে? না আন্টি, এমনি বললাম আর কি। আমি এখন আসি তাহলে। শালা হনুমান গাধা উল্লুকটা আসছে না কেন এখনো? আজ একবার আয়, তোকে এমন মজা দেখাবো না। মীরা মনে মনে এসব বলছে আর বারবার কলেজের গেটের দিকে তাকাচ্ছে। কিরে মীরা, তুই বিড়বিড় করে কি বলছিস আর বারবার গেটের দিকে তাকাচ্ছিস কেন? কাহিনী কি বলতো? আরে নীলা, তুই বুঝতেছিস না কেন? আমাদের দুলাভাই এখনো আসে নাই দেখে আমাদের মীরা আর জামাইকে গালি দিচ্ছে, আর ওই দিকে বারবার তাকিয়ে দেখছি যে দুলাভাই কখন আসে। ওই হারামির ঘরে হারামি, এইসব কি ফালতু কথা বলছিস? হ্যাঁ হ্যাঁ, আমি তো ফালতু কথাই বলি। তা না হলে আমাদের মীরা একটা খ্যাত না, এখন তো আমাদের দুলাভাই হবে। একথা শুনে মীরা কিছুটা লজ্জা পেয়ে বলতে লাগলো, রিয়া চুপ করবি তুই? আমি কি তোদের কখনো বলেছি যে আমি কোনো খ্যাতের প্রেম পড়েছি? মুখে তোদের না বলছি তো কি হয়েছে, আমি তো কাব্যকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি রে, কিন্তু শুধু মুখে বলতে পারছি না। হয়তো আর কোনোদিন বলতেও পারবো না আর। আচ্ছা, ওই হনুমানকে কি বলতে পারবো? হয়তো পারবো, কিন্তু কিরে মীরা, কি এত ভাবছিস? তেমন কিছু না, ভাবছিলাম আজকে তোদের সবাইকে আমার পক্ষ থেকে ট্রিট দেব। আচ্ছা, তাই নাকি? কিন্তু যে আমাদের ট্রিট দেবে সে তো এখনো বললো না কি জন্য আজ হঠাৎ করে আমাদের ট্রিট দেবে। কিরে মীরা? আরে ভাই, বলছি তোদেরকে জিজ্ঞেস করতে হবে না, আমিই বলছি। শোন তাহলে, আমি গতকাল রাতে ঘুমাচ্ছিলাম, তখন খুব ভয়ানক একটা স্বপ্ন দেখেছি। এরকম ভয়ানক স্বপ্ন আমি এর আগে কখনো দেখেছি বলে মনে হয় না আমার। আর স্বপ্নটার কথা মনে হলেই নিজেকে খুব অসহায় আর প্রচুর পরিমাণে ভয় লাগে। তা কি স্বপ্ন দেখেছিলি শুনি? তাহলে শোন, আমি স্বপ্নে দেখি যে আমি বিশাল কোনো এক জনমানবহীন একটা এলাকায় দাঁড়িয়ে আছি, যেদিকেই চোখ যায়
সেদিকেই শুধু সীমান্তহীন পথ আর পথ। আমি কোথায় যাব, কি করব বুঝতেছিলাম না। যেদিকে ছুটে যাই সেদিকেই শুধু বালি আর বালি লক্ষ্য করি। আর সেই সাথে আছে অসহনীয় সূর্যের তাপ। আমার এমন মনে হচ্ছিল সূর্যের তাপে যেন আমার সম্পূর্ণ শরীর ঝলসে যাচ্ছে। তবুও আমি অনেক কষ্টে কোনো লোকালয়ের খোঁজে ছুটতে থাকি। ছুটতে ছুটতে হঠাৎ আমি এক বিশাল খাদের কাছে এসে পড়ি, আর খাদের পাশেই একটা সেতু দেখতে পাই। সেতুটা দেখে আমি যে কতটা খুশি হয়েছিলাম তা তোদের বলে বোঝাতে পারবো না। সেতুটা দেখে আমার মনে হয়েছিল যে কোনো পথিক যেমন মরুভূমিতে তৃষ্ণার্ত অবস্থায় এক ফোঁটা পানি পেলে যতটা খুশি হয়, আমিও মনে হয় সেতুটা দেখে ততটাই খুশি হয়েছিলাম। আর বারবার বলছিলাম, এই সেতুটা পার হলে কোন লোকালয়ে পাবো। আমি সেতুটা দেখে এতটাই খুশি হয়েছিলাম যে কোনো কিছু না ভেবেই সেতুটার উপরে উঠে পড়ি। আর যখন আমি সেতুটার ওপর মাত্র 3 পা এগিয়ে যাই, হঠাৎ করেই সেতুটা অদৃশ্য হয়ে যায় আর আমি খাদের গভীরে হারিয়ে যাই। তারপর কি হয়েছিল আমার আর মনে নেই, কিন্তু যখন আমার জ্ঞান ফিরে তখন আমি এমন কিছু দেখি যা দেখে আমি এতটাই ভয় পেয়েছিলাম যে তা তোদের বলে বোঝাতে পারবো না। ওই থাম থাম, একদম ফাজলামি করবি না। না রে রিয়া, আমার তো মনে হয় না মীরা কোনো ফাজলামি করছে। দেখছিস না স্বপ্নটার কথা মনে হতেই ও কেমন চুপসে গেছে। তুই একটু চুপ থাক। আর মীরা, তুইও বল, কি এমন স্বপ্ন দেখেছিস? দেখ, আমি বুঝতে পারছি তোরা আমার কথাগুলো শুনে মজা নিচ্ছিস। ওসব বাদ দে, আর এটা বল, কি দেখেছিলি তোর স্বপ্নে? আমি দেখলাম যখন আমার জ্ঞান ফিরে তখন দেখি কেউ আমার হাত পায়ে আগুনের শিকল দিয়ে বেঁধে রেখেছে, যার কারণে আমার হাত পায়ে অসহ্যকর ব্যথা পাচ্ছিলাম। আমি সাহায্যের জন্য চিৎকার করছিলাম, কিন্তু কেউ আমাকে সাহায্য করছিল না। হঠাৎ দেখি অনেকগুলো বিষাক্ত সাপ আমাকে ঘিরে ধরেছে, আর সাপগুলো আমার দিকে খুব হিংস্রভাবে ছুটে আসছিল। যখন ওগুলো আমার কাছাকাছি আসে তখন সাপগুলো আমাকে চেপে ধরে আমার মাথায় কামড় বসাচ্ছিল, আর মাথা থেকে আমার যত চুল ছিল তা মাংস সহ তুলে ছুঁড়ে ফেলছিল। ঠিক তখনই কে যেন আমার মাথায় গরম তরল কিছু ঢেলে দিল, যা আমার বেদনা 1000 গুণ বাড়িয়ে দিল। আমার এমন মনে হচ্ছিল আমার শরীরের চামড়া, মাংস, হাড় সবকিছু যেন গলে গলে এক হয়ে যাচ্ছিল। আর ঠিক তখন আমি চিৎকার করে ঘুম থেকে উঠে পড়ি, আর ঘুম থেকে উঠেই ভাবতে থাকি এতক্ষণ আমি কি দেখলাম। হঠাৎ তখনই আমার মনে পড়ে যে আমি হাই স্কুলে থাকতে স্যার একদিন আখিরাত বা পরকাল সম্পর্কে ঠিক এমনি বলেছিল। তাই আমি ঠিক করেছি যে আজ থেকে সব খারাপ অভ্যাস ত্যাগ করব। সেই সাথে এতদিন যাদের সাথে বাজে ব্যবহার করেছি তাদের কাছে ক্ষমা চাইব। ওরা সবাই মীরার কথা মন দিয়ে শুনছিল আর বেশ কিছুক্ষণ নীরব ছিল। তারপর নীরবতা ভেঙে রিয়া ও নীলা বলে উঠল, আচ্ছা, তুইও না মীরা, সামান্য কি একটা স্বপ্ন দেখলি আর ভয় পেয়ে বলছিস অন্যের কাছে ক্ষমা চাইবি? একবার ভেবে দেখ মীরা, তুই যদি সামান্য একটা স্বপ্ন দেখে সবার কাছে ক্ষমা চাস, তাহলে তোর আর ওদের মধ্যে পার্থক্য কি থাকবে? তোর উঁচু মাথা নিচু হবে, তা কি ভেবে দেখেছিলি? আর একবার শুধু ভেবে দেখ মীরা, আমরা তোর বান্ধবী, তাই তোর ভালোই চাই। আর একটা কথা শোন, আমার মনে হয় তুই জঘন্য কাজটার জন্য আমাদের টিপস দিতে চাস, কিন্তু আমরা তোর এত বড় অধপতনের টিপস নিতে পারবো না, সরি। দেখ, তোরা হয়তো আমার কথাগুলোকে বিশ্বাস করবি না, সেটা তোদের ব্যাপার। তবে আজকে আমি তোদের
যে জন্য ট্রিট দিতে চাচ্ছি তা হলো আমি একজনকে মন থেকে ভালোবেসে ফেলেছি। যাক, তাও একটা ভালো খবর। কি, তুই প্রেমে পড়েছিস? আমার তো বিশ্বাসই হচ্ছে না। না হলে নেই, তবে এটাই সত্যি। ছেলেটা দেখতে কেমন রে? নিশ্চয়ই অনেক টাকাওয়ালা মালিকের ছেলে। না হলে নেই, তবে এটাই সত্যি। ছেলেটা দেখতে কেমন রে? নিশ্চয়ই অনেক টাকাওয়ালা মালিকের ছেলে। আচ্ছা, তোরা কি বলতো, যেই শুনলে আমি প্রেমে পড়েছি অমনি তোরা আমার জামাইয়ের টাকা পয়সার দিকে চোখ দিয়েছিস। কিন্তু নজর দিয়ে লাভ নেই শাকচুনিরা। বাহ বাহ বাহ! তা মীরা, যাকে বিয়ের আগে তোর জামাই বানাইলি, সে কি জানে যে তুই ওকে ভালোবাসিস? না, ওকে তো বলি নাই যে আমি ওকে ভালোবাসি। তবে হ্যাঁ, আজকেই ওকে আমার মনের কথা জানিয়ে দেব। কিন্তু ও কি আমাকে ভালোবাসবে? আর ইয়ার, তুই যাকে ভালোবাসবি তার জীবনটাই পাল্টে যাবে। তোকে তো পাওয়া মানেই সেই ছেলের জন্য আলাদিনের প্রদীপ পাওয়ার সমান। তাই ওইসব চিন্তা বাদ দে। আর একটা কথা বল, ছেলেটা কে? না রে, ও অন্য সবার থেকে সম্পূর্ণ আলাদা। অন্যদের মতো ওর টাকার প্রতি কোনো লোভ নেই। সব সময় সৎ পথে চলতে চেষ্টা করে। তাছাড়া তাছাড়া কি? তাছাড়া ও আমাকে শুধু বন্ধু ভাবে। যদি আমি ওকে প্রপোজ করি আর ও অন্য কিছু ভেবে বসে তাহলে? ওইসব বাদ দে। তুই যদি তোর মনের কথা তাকে না বলিস, তাহলে কিন্তু পরে আজীবন আফসোস করবি। হ্যাঁ, ঠিক বলেছিস তোরা। আমি আজকেই কাব্যকে প্রপোজ করব। কাকে প্রপোজ করবি বললি? কাকে আবার? যার কথা তোরা তোদের কানে শুনলি তাকে। কিন্তু বদটা এখনো আসে না কেন? আমি কলেজে আসতে দেখি সবকটা সন্তান শাকচুন্নিরা একসাথে আছে। আমি ওদের কাছে এসেই বললাম, কি রে রিয়ানিলা, মীরার মুখটা আজ বাংলা 5-এর মতো করে রেখেছে কেন? কি বললি হারামি? একে তো আজ তুই দেরি করে আসছিস, তার উপর আবার বলছিস আমি আমার মুখ বাংলার 5-এর মতো করে রেখেছি। আজকে তো তোকে আমি... বলতেই মারতে শুরু করলো মীরা। আরে আরে, মারবি না বোন, প্লিজ। তুই তোর ছোট ভাইটাকে মাফ করে দে। আরে কিছুই বুঝলাম না। বোন বলার সাথে সাথেই মীরা আমাকে আরো জোরে জোরে মারতে শুরু করলো। আর ওর মার খেয়ে আমার অবস্থা কেরোসিন। আরে মীরা, কি করছিসটা কি? এভাবে মারতে থাকলে বেচারা আর এ জীবনে বিয়ে করতে পারবে না। ওই তোরা চুপ থাক। কাল থেকে যখনই ওর সাথে কথা হয় তখনই ও আমাকে বোন বলে ডাকছে। আমি ওর কোন কালের বোন লাগি? কোনো কালেই না। এবারের মতো আমাকে ছেড়ে দে। জীবনে বেঁচে থাকতে তোকে আর কোনোদিন বোন বলে ডাকবো না। মনে থাকে যেন। বলে আমাকে ছেড়ে দিল। আর আমি উঠে পিঠ ডলতে লাগলাম। হঠাৎ দেখি মীরা কেমন যেন অন্যমনস্ক হয়ে আছে। মুখটা কেমন জানি কালো করে রেখেছে। তাই আমি নীলাকে বললাম, কি রে নীলা, মীরার আবার কি হলো? একটু আগে তো আমাকে দিব্যি মেরে তক্তা করে দিল, আর মুখটা কালো করে ফেলছে কেন? ওর কি কিছু হয়েছে? কি আর হবে, বেচারি একজনকে খুব ভালোবেসে ফেলেছে। কিন্তু বেচারি তাকে বলতেই ভয় পাচ্ছে, যদি ছেলেটা ওকে ফিরিয়ে দেয়। অধরার কথাটা শুনে কেন জানি হঠাৎ বুকের মধ্যে চিনচিন করে ব্যথা অনুভব করতে লাগলাম। আচ্ছা, মীরা কোনো ছেলেকে ভালোবাসে, তা শুনে আমার এত কষ্ট হচ্ছে কেন? কিরে, তোর আবার কি হলো? তুই আবার তোর মুখখানা এমন করলি কেন? দূর, তুই যে কি বলিস, আমি আবার মন খারাপ করতে যাব কেন? আসলে হয়েছে কি বলতো, কলেজে আসার পর থেকেই শরীরটা কেমন জানি লাগছে। তাই ভাবছিলাম যে বাসায় চলে যাব। হঠাৎ বাড়িতে যাবি মানে? ক্লাস করবি না? না রে রিয়া, ভালো লাগছে না। তোরা থাক, আমি এখন গেলাম। এরপর আমি ওদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসছিলাম। আমি হঠাৎ
কলেজ থেকে বের হতে যাব, ঠিক তখনই হঠাৎ জানি কি মনে করে আবার কলেজের ভিতরের দিকে যাচ্ছি, তা আমি নিজেও জানি না। কি রে, বাদরটার আবার কি হলো যে ক্লাস না করেই চলে গেল? আমার কি মনে হয় জানিস মীরা, কাব্য তোকে হয়তো মনে মনে পছন্দ করে। কি, তুই সত্যি বলছিস তো? কাব্য আমাকে ভালোবাসে? হ্যাঁ রে হ্যাঁ, সত্যি বলছি। আচ্ছা, তুই একবার ভেবে দেখ তো, কাব্যকে যখন অধরা বললো যে তুই কাউকে ভালোবাসিস, তখন ও কিরকম রিয়াক্ট করলো। আর ওর মুখটা দেখে তো মনে হচ্ছিল যেন অনেক দামি কিছু একটা হারিয়ে ফেলেছে। তাই বলছিলাম কি, তুই যত তাড়াতাড়ি পারিস কাব্যকে তোর মনের ভেতরে জমিয়ে থাকা কথাগুলো বলে দে। তা না হলে এমনটা যেন আবার না হয় তুই যাকে ভালোবাসিস তাকে অন্য কেউ যেন তার শাড়ির আঁচলে না বাঁধে। ওই, তোরা একদম হাসবি না বলে দিচ্ছি। কাব্য শুধু এই মীরার হবে, অন্য কারো না। আর যদি ভুল করেও কেউ আমাদের দুজনের মধ্যে আসে, তো তাকে আমি উপরে তুলে দেব। আর একটা কথা মনে রাখবি, মীরা যাকে ভালোবাসে তাকে পাওয়ার জন্য মীরা সবকিছুই করতে পারে। কুল ইয়ার কুল, এতে রেগে যাচ্ছিস কেন? শান্ত হ আর ভাব তুই কিভাবে কাব্যকে তোর মনের কথা বলবি। ধুর, কোনো ভাবাভাবি নেই। কালকে যখন আমার কলিজাটা আসবে, তখনই ওকে আমি আমার মনের কথা, আমার ভালোবাসার কথা বলবো। থাক থাক, আর লজ্জা পেতে হবে না। হে লজ্জাবতী। আর তার থেকে বরং একটা কাজ কর, যাকে ভালোবাসিস তাকে প্রপোজ করে আয়। ওকে, এখানে কোথায় পাবো? নাও তো। সামনে তাকিয়ে দেখ। প্রিয়ার কথা মতো সামনের দিকে তাকিয়ে দেখে কাব্য কলেজে ফিরে আসছে। আর কাব্য ফিরে আসতে দেখে মীরা মনে মনে খুব খুশি হয়, কিন্তু হঠাৎ তখনই আবার ওর মনটা খারাপ হয়ে যায়। কারণ কিছুক্ষণ আগেই ছেলেটা কত হাসি খুশি ছিল, কিন্তু যখন ও জানতে পারলো আমি কোনো ছেলেকে ভালোবাসি, তখনই ওর হাসিটা কোথায় যেন হারিয়ে গেল। হয়তো ও আমাকে মনে মনে ভালোবাসতো বা লাইক করতো, কিন্তু কখনো মুখ ফুটে বলতে পারি নাই। আর বলবেই বা কেন? সেদিন আমি যখন এই পেতনিগুলোর সাথে বাজি ধরেছিলাম, তখন তো ও সব শুনে ফেলেছিল। কিন্তু আমাদের সাথে হনুমানটা এমন ভাবে মিশতো যেন ও কিছুই জানে না। আচ্ছা, ওকে যখন আমি আমার মনের কথা বলবো, তখন কি ও আমাকে ভুল বুঝবে? কিরে মীরা, তোর আবার কি হলো যে এমন মনমরা হয়ে গেলি? তেমন কিছুই না রে, ভাবছিলাম আজকে আর ওকে কিছু বলবো না, অনেকদিন বলবো। ঠিক আছে, তোকে কিছু বলতে হবে না। তার থেকে বরং আমি তোর বরটাকে চুরি করে নিয়ে যাই। ওই চুন্নির ঘরে চুন্নি শাক চুন্নি, ভুলেও আমার জানটার দিকে নজর দিবি না। যদি দিস তো তাহলে তোর চোখ তুলে মার্বেল খেলবো। আরে বাহ বাহ বাহ, কি ভালোবাসা! এতই যখন ভালোবাসিস তাকে, তাহলে তোর মনের কথা বলতে ভয় পাচ্ছিস কেন? কি বললি শাকচুন্নি? আমি ভয় পাচ্ছি? ভয়? তাও আবার আমি? তোরা এখানে বসে বসে দেখ আমি কি করতে পারি। আরে আরে বোন, আমার কথায় কথায় এত রাগ করিস কেন? আর কি বা করতে চাচ্ছিস তুই? আমি এক্ষুনি কাব্যকে আমার মনের কথা বলে দিব, আর ও রাজি হলেই কলেজের সবার সামনেই ওকে জড়িয়ে ধরবো। বলেই মীরা কাব্যর দিকে এগিয়ে যেতে লাগলো। মীরা যখন কাব্যের কাছে আসতে আর কাব্য কিছুকে বলতে যাবে, তখনই মীরা শুনতে পায় একটা মেয়ে পিছন থেকে কাব্যকে কাব্য কাব্য বলে ডাকছে আর দৌড়াচ্ছে। মীরা ভাবলো মেয়েটা হয়তো অন্য কাউকে ডাকছে, কারণ পৃথিবীর তো আর একটা কাব্য নেই, আর অনেক কাব্যের মানুষ আছে। তাই মীরাও ওদিকে মন দিল না। তবু হঠাৎ করেই কিছু একটা হারানোর ভয়ে মনের ভিতরে একটা অজানা ভয় কাজ করছিল, আর তা অন্য কিছুর নয়, কাব্যকে হারানোর ভয় কাজ করছে। তাই সে আর দেরি না করে কাব্যের কাছে দৌড়াতে দৌড়াতে যায়। আর তখনই হঠাৎ থেমে যায় মীরা। ওর পা যেন আর সামনের দিকে এগোচ্ছে না।
কারণ মীরা দেখলো মীরা কাব্যের কাছে যাওয়ার আগেই মেয়েটা কাব্যকে জড়িয়ে ধরে আসছে, যা দেখে মীরার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। না, এ আমি কি দেখছি? আমি কি ভুল দেখছি? আমার সাথে এমন কেন হচ্ছে? মেয়েটা কি কাব্যকে ভালোবাসে? ও কি আমার থেকে কাব্যকে কেড়ে নিতে এসেছে? হে আল্লাহ, আমি কি করব তুমিই বলে দাও। আমি কাব্যর জন্য ভালো হতে চেয়েছিলাম, ওকে আজ আমার মনের কথাগুলো বলতে চেয়েছিলাম, তাহলে তুমি কেন এটা করলে? ওর জীবনে কি তুমি আমাকে না রেখে অন্য কাউকে রেখেছো? আর এদিকে হঠাৎ কেউ আমাকে জড়িয়ে ধরায় আমি অবাক হয়ে গেলাম। আরে, যে কলেজে আমাকে কেউ দেখতেই পারে না, সেখানে আমাকে কোন মেয়ে জড়িয়ে ধরছে ভাবতে আমার খুব অবাক লাগে। তবে কেন জানি মন চাচ্ছিল মেয়েটাকে আমিও জড়িয়ে ধরি, কারণ মেয়েটার স্পর্শ কেন জানি খুব পরিচিত পরিচিত মনে হচ্ছিল, আর তার শরীরের গন্ধটাও কেন জানি আমার খুব কাছের মানুষের মতো লাগছে। তবুও নিজেকে সামলে নিয়ে আমি মেয়েটার কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু আমি যতই নিজেকে ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করছি ততই মেয়েটা আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে কাঁদছে। হঠাৎ মেয়েটার কান্না শুনে বুকের ভিতরে একটা অজানা ব্যথা অনুভব করলাম। জানি না কেন মেয়েটার কান্না সহ্য হচ্ছিল না আমার। আর মীরা দূর থেকে দেখে কাব্য মেয়েটাকে ছাড়ানোর চেষ্টা করছে, আর ওর মুখে বিরক্তির ছাপ, যা দেখে মীরা ভাবছে, কাব্য মেয়েটাকে ছাড়ানোর চেষ্টা করছে কেন? তাহলে ও কি মেয়েটাকে চেনে না? কথাটা ভাবতেই মীরার মন থেকে কাব্যের হারানো ভয় দূর হয়ে যায়। আবার এটা ভাবে, আমি যেমন কাব্যকে ভালোবাসি, ঠিক তেমনি কাব্য হয়তো আমাকে ভালোবাসে। তা যদি না হতো তাহলে মেয়েটাকে ছাড়ানোর চেষ্টা করতো না। আর মেয়েটাকে দেখ, বেশ বড় ঘরেরই মনে হচ্ছে। সে যাই হোক, তাতে আমার কি? ওর সাহস কি করে হয় আমার ভালোবাসার মানুষকে জড়িয়ে ধরার? দাঁড়া ছেমনি, তোকে দেখাচ্ছি মজা। এই বলে মীরা ওদের দিকে রাগে ফুঁসতে ফুঁসতে আসে, আর এইদিকে আমি অনেক চেষ্টা করছি কিন্তু বারবার ব্যর্থ হচ্ছি। বাকি কিছুক্ষণ পর মেয়েটা আমাকে ছেড়ে দেয়। যাক বাবা, অবশেষে ছেড়ে দিয়েছে। আর একটু হলেই তো বুকের সব হাড় ভেঙে যেত, কিন্তু হঠাৎ দেখি কার হাত খুব দ্রুত আমার গাল গড়বার আসছে। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেলি। আমি যখন চোখ খুলেই তাকাই, তখন যা দেখলাম তা দেখে আমার পা কাঁপা শুরু করছে। আমি দেখলাম মীরা আমার দিকে কেমন চোখ মুখ লাল করে তাকিয়ে আছে। আরে, আপনারা তো ভাবছেন চরটা মীরা আমাকে মেরেছে, আসলে তা না, ও চরটা আমাকে মারে নাই। আর আমি তো ওর রাগি মুড দেখেই ভয়ে কাঁপছিলাম। আসলে মীরার এই রূপ আমি আগে কখনো দেখি নাই। তারপর হঠাৎ আমার মনে হলো মীরা যদি চোটটা আমাকে দিয়ে থাকে তাহলে আমার গালে তো ব্যথা পাওয়ার কথা, তাহলে আমি ব্যথা পেলাম না কেন? যা জোরে শব্দ হলো, এতে আমাকে এতক্ষণে হাসপাতালে থাকতে হতো। তাহলে চোটটা যদিও আমাকে দিয়ে না থাকে তাহলে কাকে দিল? হঠাৎ আমার চোখ মাটির দিকে যেতেই দেখি যে মেয়েটা আমাকে জড়িয়ে ধরেছিল সেই মেয়েটা এখন মাটিতে পড়ে আছে। আর আমার বুঝতে বাকি রইল না কি হয়েছিল তখন। আমি মেয়েটার মুখ দেখতে পাচ্ছিলাম না, কারণ ওর মুখগুলো চুলে ঢাকা পড়ছে। তবে একটা ঠিকই বুঝতে পারছিলাম, মেয়েটার ঠোঁট কেটে গেছে। মেয়েটা ওর ঠোঁট মুছে মাটি থেকে উঠতে উঠতে বলল, ওই তুই কে রে? আর তোর এত বড় সাহস আমাকে চড় মারিস? বলেই যে মীরাকে মারতে যাবে তখনই মেয়েটার মুখ থেকে ওর চুল সরে যায়। আর মেয়েটার মুখ থেকে চুল সরে যাওয়াতে আমি যাকে দেখলাম তাকে দেখে যেন আমি পাথর হয়ে গেলাম। আপনারা হয়তো ভাবছেন আমি কাকে দেখছি। আরে, এটার অন্য কেউ নয়, এটা স্বর্ণা। এদিকে স্বর্ণা মীরার চট দিতে গিয়েও থেমে যায়, আর মীরার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। কিন্তু হঠাৎ করেই স্বর্ণা মীরার দিকে একরাশ বিরক্তি ও রাগ নিয়ে তাকাচ্ছে। মীরা ওর একই অবস্থা। মীরারও প্রথমে একটু অবাক হলেও তার কিছুক্ষণ পরই স্বর্ণার দিকে একইভাবে তাকিয়ে আছে। আর আমি শুধু স্বর্ণার দিকে তাকিয়েছি। ওকে দেখে আমার মনের ভিতরে যেন আবার নতুন করে এক ভালোবাসার ফুল ফুটতে লাগলো। কিন্তু যখন ওর অবহেলা আর
আমার সাথে যে জঘন্য ভালোবাসার নাটক করছিল তা মনে পড়তেই সেই ভালোবাসার ফুল ঝরে পড়ে। সবাই ভালো থাকুন।